নিজের হবুপাত্র হিসেবে এসএসসি পরীক্ষার ম্যাজিস্ট্রেটকে দেখে অবাক হয়ে গেল ইভানা। সাথে সাথে লাফিয়ে উঠে বলল, এই ম্যাজিস্ট্রেটের জন্য আমি মেট্রিক ফেল করেছি। বেটা বজ্জাত আমার পাশ থেকে নড়ছিলই না, না হলে ঠিক ওই পাশের জনের খাতা দেখে লিখে পাশ করতাম। একে তো আমি মরে গেলেও বিয়ে করব না। কথাটা বলেই এক ছুটে নিজের রুমে চলে আসে ইভানা। পুরো নাম তানজিলা ইসলাম ইভানা, তবে তার দাদা বাদে কেউই তানজিলা বলে ডাকে না। গত বছর এসএসসি দিয়েছে সে, কিন্তু পাশ করতে পারেনি, যার ফলে এই এক বছর তাকে নিজেকে গৃহবন্দী করে রাখতে হয়েছিল। কারণ বাইরে গেলে যখন কেউ রেজাল্টের ব্যাপারে জিজ্ঞেস করত, তখন লজ্জায় মুখ দেখাতে পারতো না। আবার অনেকে তো টিটকারি করতো তাকে নিয়ে, যার কারণে তার জীবন পুরোপুরি নরক হয়ে গেছিল। এসবের জন্য সে এই ম্যাজিস্ট্রেটকে দায়ী করে। তাই এখন যখন তার পাত্র হিসাবে এই ম্যাজিস্ট্রেট এসেছে, তখন তার মাথায় রাগ উঠে গেল। মনে পড়ে গেল এতদিনের সব অপমানের কথা। বড়লোক বাবার আদরের ছোট মেয়ে সে। তার বাবা তারিকুল ইসলাম শহরের একজন স্বনামধন্য ডাক্তার। ইভানার পড়াশোনার পেছনে কম চেষ্টা করেননি তিনি, কিন্তু ইভানা একদমই বই নিয়ে বসতে চায় না, যার কারণে আজ তার এই দশা। এমনকি দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও ইভানা কোনো রকমে পাশ করেছে। অথচ তার বড় বোন তোহা মেডিকেলে চান্স পেয়েছে। তোহাও নিজের বাবার মতো বড় ডাক্তার হওয়ার আশা করে। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও খারাপ রেজাল্ট করার কারণে ইভানার উপর খুব রেগে গেছে তার বাবা, যার ফলে ইভানার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। যে মেয়ে পড়াশোনা করে না তাকে বসিয়ে বসে খাইয়ে কী লাভ? এ নিয়ে অবশ্য ইভানার কোনো মাথা ব্যথা নেই। পড়াশোনা তার এমনিতেও ভালো লাগে না। কিছুদিন আগেই তার 18 বছর পূর্ণ হয়েছে, তাই এখন আর বিয়ে করতে বাধা নেই। ইভানার আপত্তি শুধু একটা জায়গাতেই, তার জন্য তার বাবা যাকে পাত্র হিসেবে নির্বাচিত করেছে তাকে সে বিয়ে করতে পারবে না। এই কারণে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয় ইভানা। অতঃপর রুমে এসে ফোন লাগায় তার প্রাণপ্রিয় বান্ধবী আনহাকে। আনহা ইভানের বান্ধবী হলেও পড়াশোনায় অনেক ভালো, একজন মেধাবী ছাত্রী। এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছিল, এখন সে ইন্টারে পড়ছে। এসএসসি পরীক্ষায় ইভানার পিছনে আনহা বসেছিল। ইভানা মূলত আনহার বর্ষাতেই পরীক্ষা দিতে গিয়েছিল, ভেবেছিল আনহার থেকে লিখে পাশ করবে। প্রথম কয়েকটা পরীক্ষা ঠিকই চলছিল, কিন্তু গণিত পরীক্ষার দিন বাদে বিপত্তি। ম্যাজিস্ট্রেট ফারহান কবির খবর পান যে পরীক্ষার হলে নাকি খুব দেখাদেখি চলে। এই খবর কানে আসা মাত্রই তিনি রেগে যান, কারণ পরীক্ষায় অনিয়ম তার পছন্দ না। সেই কারণে গণিত পরীক্ষার দিন তিনি সারাক্ষণ হলেই থাকেন। সবার মধ্যে ইভানা একটু ওদিক ওদিক তাকাচ্ছিল জন্য তিনি ইভানার দিকে লক্ষ্য রাখেন, যার কারণে ইভানা পেছনে ঘুরে আনহার থেকে দেখে লিখতে পারে না, যার ফলস্বরূপ সে পরীক্ষায় ফেল করে, কারণ গণিতের কোনো অঙ্কই সে পারে না। ফোন সমান তালে বেজে চলেছে। কিছু সময় পর আনহা ফোন রিসিভ করতে ইভানা বলে ওঠে, জানিস দোস্ত কি হয়েছে? আনহা সবে বই খুলে পড়তে বসেছে। তার খুব ইচ্ছে বুয়েটে চান্স পাওয়ার, তাই অনেক পরিশ্রম করতে হচ্ছে। এমন সময় ইভানার ফোন আসায় কিছুটা বিরক্ত হয় আনহা, তবে বান্ধবীকে তো আর উপেক্ষাও করতে পারে না। তাই আনহা যথাসম্ভব শান্ত রেখে বলে, তুই না বললে জানবো কিভাবে? আনহার এমন তেরা কথায় রাগ ওঠে ইভানার, তবে এখন কথা বলাটা বেশি গুরুত্বপূর্ণ জন্য বলে, আপু আমার বিয়ে দিতে চাইছেন। এটা তো ভালো কথা। তুই তো পড়াশোনা করতে পারিস না, করতেও চাস না, বিয়ে করে নে, সেটাই ভালো। বিয়ে নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু কার সাথে বিয়ে ঠিক হয়েছে জানিস? আমাদের এসএসসি পরীক্ষার সময় যেই ম্যাজিস্ট্রেটের ডিউটি ছিল তার, ওই শালার জন্য আমি পাশ করতে পারিনি, আর আমি কিনা ওকে বিয়ে করব? ইভানার কথা শুনে বেশ অবাক হয়েছে আনহা। কিছুটা সময় নিয়ে ভেবে ইভানাকে পরামর্শ দেয়, তুই বরং বিয়েটা করেই নে। কি বলছিস সেটা তুই? যার জন্য ফেল করলাম তাকে বিয়ে করব? আমার কথা আগে শোন। ওই ম্যাজিস্ট্রেটের উপর তোর অনেক রাগ, তাই তো? রাগ থাকবে না? তুই তো দেখেছিস গণিত পরীক্ষার দিন কেমন শত্রুতা করেছিল আমার সাথে। সেজন্যই তো বলছি তুই বিয়েটা করে নে, বিয়ের পর শোধ তুলতে পারবি। ইভানা চকিত হয়ে বলে, বাহ, তুই একদম ঠিক বলেছিস। এটা তো আমি ভেবেই দেখিনি। এই জন্য তুই A+ পাওয়া ছাত্রী আর আমি ফেলটুস ছাত্রী। আচ্ছা, যা বললাম তাই কর। আমার অনেক পড়া বাকি আছে, পরে কথা হবে, বাই। দোস্ত বাই। ফোন রেখে দিয়ে গভীর নিঃশ্বাস নেয় আনহা। অতঃপর বিড়বিড় করে বলে, ইভানের বিয়েটা হলে তো ভালোই হবে, আরেকটা বিয়ে খেতে পারবো। ফারহান অনেকক্ষণ থেকে সোফায় বসে আছে, তবে এবার তার সত্যি অনেক বিরক্ত লাগছে।
শুধুমাত্র নিজের মায়ের কথায় আজ পাত্রী দেখতে এসেছিল সে। ফারহানের তো এখন বিয়ে শাদী করার কোনো ইচ্ছেই নেই, কিন্তু আজকাল তার মা বিয়ের জন্য এত চাপ দিচ্ছে যে মেয়ে দেখতে আসতেই হলো। কিন্তু কে জানতো এমন একটা মেয়েকে দেখতে আসতে যে কিনা ম্যাট্রিক ফেল। এমনকি এখন তার ফেল করার জন্য সে ফারহানকে দোষ দিচ্ছে। ফারহানের ইচ্ছা ছিল এখনই এখান থেকে উঠে যাওয়ার, কিন্তু তার মা ফারজানা বেগম তাকে চুপচাপ বসে থাকতে বলেছে। ফারহান সবার সামনে মায়ের অবাধ্য হতে চায় না, এজন্যই এতক্ষণ যাবৎ বসে আছে। তারেকুল ইসলাম সোফায় বসে ফুস করে নিঃশ্বাস ছাড়লেন। নিজের ছোট মেয়ের উপর রাগ তার দিনকে দিন বেরিয়ে চলেছে। একেই তো পরীক্ষায় ফেল করে তার মান সম্মান নষ্ট করে দিয়েছে, তার উপর এখন যেসব কাণ্ড করছে তাতে তার মুখ আরও ছোট হচ্ছে। তারেকুল ইসলাম ক্ষুদ্র গলায় নিজের স্ত্রী ইসরাত খাতুনকে বললেন, তোমার মেয়েকে ডেকে আনো এক্ষুনি। কি পেয়েছি এটা কি ও? আমাকে ডাকতে হবে না, আমি এসে গেছি। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ইভানা। এসে এক পলক তাকালো ফারহানের দিকে। ফারহান হয়তো প্রথম দেখায় তাকে চিনতে পারেনি, কিন্তু ইভানা ঠিকই চিনে গেছে। আমরা যাকে ঘৃণা করি বা ভালোবাসি তাকে এত সহজে ভুলতে পারি না। সেখানে ইভানা এই লোকটাকে তার ম্যাট্রিক ফেল করার একমাত্র কারণ মনে করে, তাই 1 বছর পরেও মুখটা খুব ভালো করেই মনে রেখেছে। ফারহানের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে নেয় ইভানা, আমি প্রতিশোধ নিবই। ফেল করার কারণেই যত অপমান আর অবহেলা সহ্য করেছি, তার শোধ আপনার থেকেই তুলব মিস্টার ম্যাজিস্ট্রেট। তারিকুল ইসলাম ইভানাকে শাসনের ভঙ্গিমায় বলেন, তুমি কোন সাহসে এখান থেকে উঠে গেলে? আর কিরকম ব্যবহার করলেছি? ইভানা নিজেকে সামলে নেয়। প্রতিশোধ নিতে চাইলে এখন মাথা ঠান্ডা রাখতে হবে, তাই বেশ নম্রভাবে বলে, দুঃখিত, আসলে আমি খুব উত্তেজিত হয়ে গিয়েছিলাম গত 1 বছরের বিশ্রী স্মৃতিগুলোর জন্যই। তুমি ফেল করেছো সেটা তোমার দোষ, অন্য কারো না। আমি কি তোমার কোনো কমতি রেখেছিলাম? প্রাইভেট কোচিং হাজার হাজার টাকা ঢেলেছি, কিন্তু তুমি তো ফাঁকিবাজি করে গেছো, যার ফল হাতে নাতে পেয়েছো। ইভানাকে তাচ্ছিল্য করে উক্ত কথাগুলো বলেন তারিকুল ইসলাম। ইভানা মাথা নিচু করে থাকে। তারিকুল ইসলাম এবার ফারহানের মা ফারজানা বেগমের কাছে ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় বলেন, আমার মেয়ের ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে দুঃখিত। ও যেমন ব্যবহার করলো, তারপর আমি আর কোন মুখে যে আপনাদের কিছু বলি? আমার এই মেয়ে আপনার ছেলের যোগ্য নয়। আপনারা শুধু শুধু এখানে এসে নিজের সময় নষ্ট করলেন। ফারজানা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আপনি ভুল ভাবতেছেন, আমাদের সময় মোটেও নষ্ট হয় নাই। আপনার মেয়েকেই আমি পোলার বউ করে ঘরে তুলুম। ফারজানা বেগমের কথা শুনে ওনার দিকে বিস্ময়কর ভাবে তাকায় সবাই। ফারহান বিরক্তিতে ব্রু কুঁচকে ফেলে। তারেকুল ইসলাম বলেন, এটা আপনি কি বলছেন? আপনার সত্যি আমার মেয়েকে পছন্দ হয়েছে? ফারজানা বেগম মুচকি হাসলেন, অতঃপর ইভানাকে ইশারা করে নিজের কাছে ডাকলেন। ইভানা ফারজানা বেগমের পাশে বসতে তিনি ইভানার মাথায় হাত বুলিয়ে বলেন, এইরকম পুতুলের মতো মাইয়াকে কার না পছন্দ হইব? দেখতে তো মাশাআল্লাহ আমার ফারহানের পাশে খুব মানাবে। ইভানা খুশি হলো প্রচণ্ড। তারিকুল ইসলাম অবাক হলেন শুধু। তিনি তো ভেবেছিলেন পাত্রপক্ষের কেউ ইভানাকে পছন্দই করবে না, কারণ এমন উচ্চশিক্ষিত একজন ছেলে কোন দুঃখে একটা ম্যাট্রিক ফেল মেয়েকে বিয়ে করবে। তবে এখন তার ধারণা ভুল প্রমাণিত হলো। তিনিও খুশি হলেন। ইসরাত খাতুন সব থেকে বেশি খুশি হলেন। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করলেন। নিজের মেয়ের জন্য এত ভালো সম্বন্ধ ঠিক হলে কোন মা খুশি না হয়ে থাকতে পারে। ফারহান এতক্ষণ চুপ থাকলেও এখন যেন তার ধৈর্য এবং সহ্যের ক্ষমতা পেরিয়ে যাচ্ছে। একজন ম্যাজিস্ট্রেট হয়ে এখন কিনা তাকে একজন ম্যাট্রিক ফেল করা মেয়েকে বিয়ে করতে হবে? এটা তার সম্মানের জন্য হুমকি। লোকে তো হাসি তামাশা করবে তাকে নিয়ে। নিজের মাকে যথেষ্ট সম্মান করলো, নিজের বিয়ে নিয়ে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারলো না। কিন্তু সবার সামনে নিজের মায়ের উপর অভিরুচি তার নেই, সেই কারণে চুপচাপই রইল। বাড়িতে গিয়ে মাকে বুঝিয়ে বলবে, কিন্তু তার আগে বিয়ে নিয়ে কথা উঠুক চাইছে না ফারহান, তাই সে সবার সামনে বলে উঠল, আমরা তাহলে এখন উঠি, বাড়ি গিয়ে আপনাদের বাকি কথা জানাচ্ছি। ফারহান কথাটা বলতে না বলতেই ফারজানা বেগম তার কথা উড়িয়ে দিয়ে বললেন, বাইরে গিয়া কেন সিদ্ধান্ত নিতে হইব? যা সিদ্ধান্ত নওনের আমি নিয়ে নিছি, এই মাইয়ার সাথেই তোর বিয়ে দিমো। ফারহান নিজেকে সামলানোর যথেষ্ট চেষ্টা করলো, কিন্তু তার মেজাজ দ্রুত খারাপ হতে লাগলো। সে উঠে পড়ল সোফা থেকে, অতঃপর দ্রুত বেগে হাঁটা ধরল।
এখানে থাকলে মেজাজ আরও বেশি খারাপ হবে। ফারহান চলে যেতে তারিকুল ইসলাম বুঝতে পারলেন সে হয়তো এই বিয়েটা নিয়ে খুশি নয়। তাই তিনি ফারজানা বেগমকে বললেন, আপনারা একবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বিয়েটা তো আপনাদের ছেলের সাথেই হবে, তাই তারও মতের প্রয়োজন আছে। আমার মনে হয় আপনার ছেলে এই বিয়েতে রাজি হয়। আমার পোলা আমার বাধ্য, তাই আমি যা কমু সেটাই করব। আমি যখন কইছি এই মাইয়া আমার ছেলের বউ হইব, তখন তাই হইব। কথাটা বলে চায়ের কাপে শেষ চুমুক বসিয়ে দেন ফারজানা বেগম। অতঃপর নিজের ব্যাগ থেকে একজোড়া বালা বের করে ইভানার হাতে পরিয়ে দেন। মৃদু হেসে বললেন, এইটা আমার শাওরি আমায় দিয়া ছিল, এখন আমি তোমায় দিলাম। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার সাথে আমার মায়ের চেহারার অনেক মিল, জানো? তুমি আমার ছেলের বউ হবা। ইভানা লাজুক হাসল। ফারজানা বেগম উঠে দাঁড়ালেন। তারিকুল ইসলামকে উদ্দেশ্য করে বললেন, আমি তাইলে আইজ যাই, আমার পোলা বাইরে অপেক্ষা করছে। মাইয়া যেহেতু পছন্দ হয়েছে, তাইলে আরেকদিন আইসা বিয়ের দিন তারিখ ঠিক করবো। সকলের থেকে বিদায় নিয়ে বাইরে চললেন ফারজানা বেগম। ফারহান গাড়িতে বসেছিল। ফারজানা বেগম এসে গাড়িতে উঠতেই ফারহান কোনো কথা না বলে গাড়ি চালানো শুরু করলো। বাড়ি গিয়ে যা বলার বলবে বলে ভাবল সে। আকাশে মৃদুমন্দ বাতাস বইছে। আজকের আবহাওয়া বেশ সুন্দর। গাড়ি থেকে নেমে এই বাতাস বেশ উপভোগ করলেন ফারজানা বেগম। তিনি নিজের জীবনের অধিকাংশ সময় গ্রামে অতিবাহিত করেছেন। শেষ বয়সে এসে ছেলেরা শহরে সেটেলড হওয়ায় তাদের সাথে শহরে চলে এসেছেন তিনি। শহরে সারাদিন এসির বাতাসে থাকতে থাকতে বেশ বিরক্ত হন তিনি। অনেকদিন পর বাইরের বাতাস, তাই ভালোই উপভোগ করেছেন। আম্মু, ভেতরে চলো, জরুরি কথা আছে। ফারহানের কথায় দেন ভাঙল ফারজানা বেগমের। অতঃপর বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বাড়িতে এসে তিনি দেখলেন নামাজের সময় হয়ে গেছে। তাই তিনি আর সময় নষ্ট না করে নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায়ের পরে বসে বসে কুরআন তিলাওয়াত করছিলেন। এমন সময় ফারহান তার কক্ষে প্রবেশ করলো। ফারজানা বেগমের কাছে এসে বলল, তোমার সাথে কিছু জরুরি কথা আছে আম্মু। আমি জানি তুই কি কইতে চাস। শোন, ওই মাইয়াকেই আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি আমাকে মা হিসেবে সম্মান করস, তাহলে আমার সিদ্ধান্ত মাইনা নে। কিন্তু আম্মু, ওই মেয়ের সাথে আমার কিভাবে যায়? যায় না কেন? ওর বয়স তো 18 হইয়া গেছে। আর তোর বয়সও তো যে খুব বেশি তা না, মাত্র 27 বছর। বয়সের জন্য না, ওই মেয়ে ম্যাট্রিক ফেল। তাতে কি? আমি তো জীবনে স্কুলের গণ্ডি দিয়া যাই নাই। আমাকে যদি মা হিসেবে মানতে পারো, তাহলে ওই মাইয়ারে বউ হিসেবে মানতে কি অসুবিধা? আম্মু, কিছু বুঝতে পারছো না? আমার কিছু বুঝনের নাই। তোমার বাপ তোমার অনেক ছোট থাইক্কাই মারা গেছেন। তখন থেক্কা আমি এক হাতে তোমারে আর তোমার ছোট ভাইরে মানুষ করছি। এখন তুমি যদি আমার সেই কষ্টের মূল্য দিতে চাও, তাহলে বিয়েটা কইরা নাও। আমার আর কিছু বলার নাই। ফারহান পড়ে গেল মহা সংকটে। এরকম একটা পরিস্থিতিতে এখন সে কি করবে সেটাই বুঝতে পারছে না। সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ইভানা নিজের রুমে বসে দাঁত দিয়ে দাঁতের আঙুল কাটছে। এটা তার একটা বদভ্যাস বলতে গেলে। যখনই কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করে তখনই সে এমন করে। ইভানার এখন চিন্তার মূল কারণ হচ্ছে তার বিয়েটা নিয়ে। এখন আনহার কথা শুনে ঠিক করলো না ভুল করলো, সেটা নিয়ে চিন্তার যথেষ্ট কারণ আছে। তার উপর এখন তার চিন্তা আরও বৃদ্ধি লাভ করেছে, কারণ ফারহানের মা ইতিমধ্যে তাকে পছন্দ করে তার হাতে নিজের বালা পর্যন্ত পরিয়ে গেছে। এখন তার ভবিতব্য কি হতে চলেছে তা নিয়ে যথেষ্ট বিচলিত সে। এসব নিয়ে চিন্তাভাবনা এক পর্যায়ে তার মাথায় এলো ফারহানের কথা। ফারহানের ব্যবহারেই ইভানা বুঝে গেছে সে হয়তো এই বিয়েটা করতে যাচ্ছে না। ব্যাপারটা মনে হতেই শয়তানি টাইপ হাসি দিয়ে ইভানা ভিড় করে বলল, বিয়ে তো আপনার আমাকে করতেই হবে। আপনার বউ হয়েই আমি ম্যাট্রিক পরীক্ষায় ফেল করার শোধ তুলব। কিসের শোধ নেওয়া কথা বলছিস তুই? চিরপরিচিত গলার সুর শুনে দরজার দিকে তাকা ইভানা। তার বড় বোন তোহা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। ইভানা তোহার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, এমন কিছু না পাই, তুই কখন এলি? এই একটু আগে এসেই তোর এই শোধ নেওয়ার কথা শুনতে পেলাম। বাই দা ওয়ে, তোকে নাকি আজ দেখতে এসেছিল?
হুম, দেখ কি একটা অবস্থা। তুই আমার বড় বোন অথচ তোর আগেই আমার বিয়ে হচ্ছে। এটা মোটেই মজার ব্যাপার না ইভানা। তুই যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতি তাহলে এত তাড়াতাড়ি আব্বু তোর বিয়ের কথা ভাবতো না। আমি তোকে কত করে পড়াশোনা করতে বলেছি, কিন্তু তুই। ইভানা কানে হেডফোন গুজে বলে, আমার দ্বারা এসব পড়াশোনা হবে না পাই। আমি তোর মতো অত মেধাবী নই। তার থেকে ভালো বিয়ে করে নি। পড়াশোনা করার থেকে সংসার করা মোটেই সহজ কাজ না। বাড়িতে তো এক গ্লাস পানিও নিয়ে খাস না। শ্বশুর বাড়ি গিয়ে যখন বাড়ির সব কাজ করতে হবে তখন বুঝবি, আফসোস করবি আর বলবি এর থেকে পড়াশোনাই ভালো ছিল। ইভানা হেডফোনের গানের তালে তালে তাল মিলাতে ব্যস্ত। তুহা আর কিছু না বলে বাথরুমে চলে গেল ফ্রেশ হয়ে নিতে। ফারহান হাতে কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মন মেজাজ যথেষ্ট খারাপ তার। ফারজানা বেগম জেদ করে বসে আছেন যে ইভানার সাথেই ফারহানের বিয়ে দেবেন। ফারহান হাজারবার বুঝিয়েও তাকে মানাতে পারছে না, তাই এখন হাল ছেড়ে দিয়েছে। উদাস মনে আকাশের দিকে তাকিয়েছিল ফারহান। এমন সময় আগমন ঘটল তার ছোট ভাই ফাহিমের। ফাহিম এখন বুয়েটে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। এই নিয়ে বেশ অহংকারও আছে তার। ফাহিম ফারহানকে ডাক দিয়ে বলল, ভাইয়া তুই এভাবে উদাস হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি তোর বিয়ের খবর পেয়ে ছুটে চলে এলাম সেলিব্রেট করার জন্য, আর তুই এভাবে আছিস? সেলিব্রেশন? নিজের সর্বনাশের সেলিব্রেশন কে করতে চায়? ফারহানের থেকে এমন উত্তর আশা করেনি ফাহিম। মুহূর্তে তার জোড়া ব্রু কুঁচকে গেল। কণ্ঠ ভরা বিস্ময় নিয়ে জানতে চাইল, সর্বনাশ মানে কি ভাইয়া? তুই প্লিজ আমাকে সব স্পষ্ট করে বল। যেই মেয়েটার সাথে আম্মু আমার বিয়ে ঠিক করেছে সে একজন মেট্রিক ফেল স্টুডেন্ট। ফাহিমের অবাক হওয়ার পরিমাণ বাড়ল। এবার বেশ খানিকটা রাগী সুরে বলে উঠল, এসব তুই কি বলছিস ভাইয়া? আমি তো জাস্ট বিলিভই করতে পারছি না আম্মু এমন একটা ফালতু ডিসিশন নিতে পারে। মানে তুই একজন ম্যাজিস্ট্রেট হয়ে শেষ পর্যন্ত কি না ম্যাট্রিক ফেল মেয়েকে বিয়ে করবি? আম্মুর গাইয়া স্বভাব এখনও গেল না? মানুষের যে প্রেস্টিজ বলে কিছু একটা থাকে সেটা আম্মুর মধ্যে নেই। রিডিকিউলাস। ফারহান চোখ রাঙানিয়ে দিয়ে বলে, আম্মুর ব্যাপারে একদম এরকম কথা বলবি না ফাহিম। আম্মুর ব্যাপারে কি জানিস তুই? হ্যাঁ, তুই যখন সবে মাত্র 2.5 বছরের ছিলি, যখন আব্বুর মৃত্যু হয়েছিল, তখন আম্মু একা হাতে কত কষ্ট করে আমাদের মানুষ করেছে সেটা আমি দেখেছি। গাধার মতো খেতেছেন আমাদের জন্য। জানিস, কোনো রাতে আমি আম্মুকে শান্তিতে ঘুমাতে দেখিনি। তার এই অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। তাই প্লিজ আম্মুর ব্যাপারে কোনো অসম্মানজনক কথা বলবি না। বিয়ের ব্যাপার নিয়ে আপত্তি থাকলেও আম্মুকে আমি সম্মান করি। ভালো তো, তুই সারা জীবন মাম্মাস বয় হয়েই থাক। আম্মুর কথায় একটা ম্যাট্রিক ফেল মেয়েকে বিয়ে করে নে। আমি বাবা তোর মতো এত মা ভক্ত ছেলে নই। আমাকে যদি এরকমভাবে বিয়ে দিতে চাইতো আমি মরে গেলেও রাজি হতাম না। এখানেই তোর আর আমার মধ্যে তফাৎ ফাহিম। তুই আম্মুর বাধ্য না হলেও আমি আম্মুর অবাধ্য হতে পারি না। আম্মুর শরীরের অবস্থা বেশি ভালো না। কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন আম্মুকে যেন স্ট্রেস দেওয়া না হয়। তাছাড়া আম্মু সারা জীবন আমাদের জন্য যা করেছেন, নিজের জীবন দিয়েও আমরা তার মূল্য দিতে পারবো না। তাই আম্মুর সুখের জন্য আমি সব করতে পারি। সেখানে এই বিয়েটা অতি সামান্য। আমার যতই কষ্ট হোক না কেন আমি বিয়েটা করবই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ব্যালকনি থেকে রুমের দিকে অগ্রসর হলো ফারহান। ফাহিম সেখানেই দাঁড়িয়ে রইল। তপ্ত শ্বাস ফেলে বলল, এটার জন্য তুই রিগ্রেট করবি ভাইয়া। ইভানা ইতিমধ্যে বিয়ের শপিংয়ের কথা ভাবছে। যদিও এখনও বিয়ের কথা বেশি দূর এগোয়নি, তবে ইভানা অনেক বেশি উত্তেজিত। তার এই উত্তেজনায় পারদ ঢেলে দিয়ে তুহা বলে উঠল, এত তাড়াতাড়ি শপিং করে কি করবি? আগে বিয়ের দিন তারিখ ফাইনাল হোক। এত তাড়াহুড়োর তো কোনো মানে খুঁজে পাচ্ছি না। ইভানা হাতে নেল পলিশ দিতে দিতে বলল, তুই জানিস না আপাই, শুভ কাজে দেরি করতে নেই। এই প্রথমবারের মতো আমি বিয়ে করতে চলেছি। একটু তো বেশি এক্সাইটমেন্ট থাকবেই। এইমেন্ট না শব্দটা, এক্সাইটমেন্ট। ভালো করে ইংলিশও বলতে পারিস না। আর বিয়ে সবাই প্রথমবারই করে, কিন্তু তোর মতো এত বেশি বাড়াবাড়ি কাউকে করতে দেখিনি। আমার সাথে শপিং করতে চাইলে চল, আর না হলে একাই চলে যাচ্ছি। তুহা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল।
ইভানা ছোটবেলা থেকেই এমন, নিজে যা ভালো মনে করে তাই করে, অনেক বেশি পরিমাণে স্বেচ্ছা ছাড়ে সে। তুহা যতটা বুঝদার এবং শান্ত, ইভানা ততই অবুঝ এবং চঞ্চল। উপরন্ত নিজের দাদার অত্যাধিক ভালোবাসায় বিগড়ে গেছে সে। মায়ের কাছ থেকেও অনেক আদর পেয়েছে সে। বাবা যদিও বা শাসন করতেন, কিন্তু তিনি তো বেশিরভাগ সময় হাসপাতালেই থাকতেন, যার ফলশ্রুতিতে ইভানাকে খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারেননি। ইভানা রুম থেকে বের হতে যাবে এমন সময় রুমে প্রবেশ করলেন ইভানার দাদা হাশেম আলী। তিনি এতদিন গ্রামের বাড়িতে ছিলেন, আজকে আবার ফিরে এলেন। ইভানার জন্মের 1 মাস আগে তার দাদির মৃত্যু হয়। ইভানার দাদি বেঁচে থাকতে তার সাথে অনেক রুড ব্যবহার করতেন হাশেম আলী, কিন্তু তার মৃত্যুর পর তার অভাবটা বুঝতে পেরেছেন। এমন সময় ইভানার জন্ম হলো। হাশেম আলী মনে করলেন হয়তো ইভানা তার স্ত্রীর প্রতিচ্ছবি হয়ে ফিরে এসেছে, কারণ তার চেহারার সাথে তার দাদির চেহারার বেশ মিল। তাই তিনি ছোট থেকে ইভানাকে অনেক ভালোবাসতেন। ইভানার দাদির নাম ছিল তানজিলা। হাশেম আলী নিজের স্ত্রীর নামে নিজের নাতনির নাম রাখেন। এই নামে ডাকেন তিনি ইভানাকে। নিজের দাদাকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে ইভানা খুশিতে উৎফুল্ল হয়ে বললে, তুমি ফিরে এসছো দাদাজান, আমি খুব খুব খুশি হয়েছি। এত দেরি করলে কেন? আরও আগে আসতে চেয়েছিলাম তানজিলা, কিন্তু কি করব বল, গ্রামে অনেক জরুরি কাজ ছিল। তা তুই কোথাও যাচ্ছিলি নাকি? আমি শপিং করতে যাচ্ছিলাম। কিসের শপিং? বিয়ের শপিং। সামনে আবার বিয়ে হবে জানো না? ইভানার বিয়ের কথা শুনে হতবাক হয়ে যান হাশেম আলী। তার নাতনির বিয়ে, অথচ তাকে জানানো হয়নি। বেশ রুষ্ট হলেন তিনি। দুপুরের খাবার সমাপ্ত করল ফাহিম এবং ফারজানা বেগম। খাবার টেবিলে একটু তর্ক হয়েছিল ফাহিম এবং ফারজানা বেগমের মধ্যে। নিজের ভাইয়ের জন্য এমন পাত্রী নিয়েই মূলত তর্কাতর্কি। তবে ফারহান কোনো টুশব্দ করেননি এর মধ্যে। ফাহিমও পেরে ওঠেনি নিজের মায়ের সাথে। ফারজানা বেগম বিয়েটা দেবেনি। ফারহান খাওয়া শেষ করে উঠে যাওয়ার আগেই বলল, বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই আম্মু, আমি শুধু একটাই রিকোয়েস্ট করব, এই বিয়েটা যেন খুব সাধারণভাবে হয়, বড় কোনো অনুষ্ঠান নয়, খুব কাছের আত্মীয় ছাড়া কাউকে দাওয়াত দেওয়ারও দরকার নেই, বাকিটা তোমার ইচ্ছা। কথাগুলো বলে ফারহান প্রস্থান করল। ফারজানা বেগম ভাবলেন তার ছেলে যখন বিয়েটা করতে রাজি হয়েছে সেটাই অনেক। বিয়েটা না হয় সাধারণভাবেই হবে, এখন শুধু ইভানার পরিবারকে মানাতে পারলেই হলো। ইভানা নিজের ঘরেই বসে আছে, মন মেজাজ বেশি একটা ভালো নেই তার। আজ সকাল থেকেই বাড়িতে অনেক অশান্তি চলছে। হাশেম আলী ক্ষুদ্র হয়েছেন তারিকুল ইসলামের উপর। মূল কারণ কেন তিনি ইভানার বিয়ের ব্যাপারে হাশেম আলীকে না জানিয়ে বিয়েটা ঠিক করলেন। নিজের নাতনির উপর কি তার কোনো অধিকার নেই? ইভানার জন্য বিয়েটা করা অনেক জরুরি, না হলে সে ফারহানের উপর কিভাবে প্রতিশোধ নেবে? সেই কারণে ইভানা সিদ্ধান্ত নিল হাশেম আলীকে বোঝানোর উদ্দেশ্যে তার ঘরের দিকে রওনা দিল। নিজের দাদার রুমে গিয়ে সে দেখলো তার দাদা মুখ ঘোমরা করে বসে আছে। ইভানা দাদার রুমে ঢুকে মিষ্টি হেসে বলল, তুমি কি মন খারাপ করেছো দাদাজান? হাশেম আলী কোনো উত্তর দিলেন না। ইভানা এসে তার পাশে বসে পড়ল, অতঃপর তার গলা জড়িয়ে ধরে বলল, আমি জানি তোমার মন খারাপ করার যথেষ্ট কারণ আছে। আমি তোমার একমাত্র নাতনি, আমাকে নিয়ে তোমার কত স্বপ্ন। সেখানে আব্বু তোমার অনুমতি না নিয়ে আমার বিয়ের কথা ফাইনাল করে ফেললো। কিন্তু দাদাজান, এই বিয়েটা আমি করতে চাই। তুই যদি এই বিয়েতে রাজি থাকিস তাহলে আমার অমত করার কিছুই নেই। তুই তো জানিস তানজিলা, তোর সুখেই আমি সুখ খুঁজে পাই। ইভানা মৃদু হাসল। তার দাদা জানের এরপর আর আপত্তি করার কোনো আশঙ্কা নেই। হাশেম আলী কিছু সময় চুপ থেকে বললেন, যা সিদ্ধান্ত নিবি ভেবে চিন্তে নিস। বিয়ে কিন্তু কোনো ছেলে খেলা নয়, এটা জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইভানা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অতঃপর দাদাকে বিদায় জানিয়ে রুম থেকে বের হয়ে চলে আসে রান্নাঘরে, যেখানে ইসরাত খাতুন রান্নাবান্নায় ব্যস্ত ছিলেন। ইভানা ইসরাত খাতুনের গা ঘেঁষে দাঁড়ায়। ইসরাত খাতুন ইভানার মনোভাব ঠাহর করতে পারলেন না, তাই ইভানাকে জিজ্ঞেস করলেন, তুই কি কিছু বলবি আমায়? আম্মু, আমি রান্না শিখতে চাই। তুই রান্না শিখে কি করবি? ওহ আম্মু, তুমি বুঝতে পারছো না, 2 দিন পর আমার বিয়ে। বিয়ের পর শ্বশুর বাড়ির সবাইকে রেঁধে খাওয়াতে হবে না? তুই কি রান্না করতে পারবি? চেষ্টা করে দেখি। ইসরাত খাতুন মানা করলেন না। ইভানা
খুন্তি হাতে নিয়ে রান্না করার জন্য প্রস্তুতি নিল। কিছু সময় চেষ্টা করেই হাঁফিয়ে উঠল সে। রান্না করা তো আর এত সহজ ব্যাপার না। গ্যাসের তাপ তার একদম সহ্য হচ্ছিল না। তার উপর ডাল নাড়াচাড়া করতে গিয়ে লেজে গোবরে অবস্থা হয়ে গেল। ইভানা বিরক্তিতে জাতীয় শব্দ করে বলল, ধুর, আমার দ্বারা এসব রান্না বান্না হবে না, আমি চললাম। কথাটা বলে এক মুহূর্তে রান্না করে দাঁড়ালো না ইভানা। দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে এলো। ইসরাত খাতুন মাথায় হাত দিয়ে বললেন, এই মেয়ে যে বিয়ের পর কি করবে আল্লাহ মালুম। আকাশে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। সকাল থেকে জড়ো আবহাওয়া বিরাজমান। আজকের দিনটা পুরোই বৃষ্টিমুখর। এই বাদলা দিনে ইভানা পরে পরে ঘুমাচ্ছে। ইসরাত খাতুন নিজের মেয়েকে ডাকতে এসে বিরক্ত হয়ে গেলেন। সকাল 10টা বেজে গেছে, অথচ মেয়েটা এখনো ঘুমাচ্ছে। এই মেয়ের নাকি কদিন পর বিয়ে। ইভানাকে বেশ কয়েকবার ডাক দিলেন তিনি, কিন্তু ইভানার ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। তাই বাধ্য হয়ে এক প্রকার টেনে ঘুম থেকে তুললেন। ইভানা বিরক্ত হলো প্রচুর। নিজের মায়ের উপর রাগ দেখিয়ে বলল, আর একটু ঘুমালে কি অসুবিধা হতো আম্মু? আজকের আবহাওয়া কত সুন্দর। আবহাওয়া সুন্দর, এজন্য কি সারাদিন ঘুমাবি নাকি? আজ বাদে কাল তোর বিয়ে, এখন একটু নিজের বদ অভ্যাসগুলো বদলানোর চেষ্টা কর। আমি তোর মা, এই জন্য এসব সহ্য করি, সবাই তো আর করবে না। ইভানা চুপচাপ বিছানা থেকে উঠে নিজের মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর আবেগপ্রবণ হয়ে বলল, আমি এখন থেকেই তোমার মূল্য বুঝতে পারছি আম্মু। আমি জানি আমি মেয়ে হিসেবে একদম ভালো নই, খুব খারাপ মেয়ে আমি, কিন্তু আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে তোমার মতো মা পেয়েছি আমি। মা হিসেবে তুমি একদম পারফেক্ট। ইসরাত খাতুনের চোখে জল চলে এলো, তবে তিনি খুব সন্তর্পণে সেই জল মুছে ফেললেন। ইভানার উদ্দেশ্যে বললেন, এখন ছাড় আমাকে, রান্না বসিয়ে এসেছি। ইভানা ছেড়ে দিতেই ইসরাত খাতুন ঘর থেকে দ্রুত বেরিয়ে এলেন। আবেগকে নিয়ন্ত্রণ করা যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। একজন মায়ের কাছে সবথেকে আপন হয় তার সন্তান। কত আদর যত্নে সেই সন্তানকে মানুষ করে তারা। সেই সন্তানকে যখন চিরকালের মতো অন্য কারো বাড়িতে পাঠিয়ে দিতে হয়, তো সেই কষ্ট ভাষায় প্রকাশ করা অসম্ভব। দুপুরে খাওয়ার টেবিলে লাঞ্চের জন্য বসেছে সবাই। শুরুর দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও খাওয়ার মাঝখানে পরিস্থিতি গোলাটে হয়। তারেকুল ইসলাম পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলেন, ফারহানের মায়ের সাথে আজ কথা হলো। তিনি বললেন এই সপ্তাহের মধ্যেই বিয়েটা দিতে চান। হাশেম আলী তেতে উঠে বলেন, এটা কি ধরনের কথা? এক সপ্তাহের মধ্যে কিভাবে সম্ভব? আমার আদরের নাতনির বিয়ে বলে কথা। আমার কত সাহায্যে বড় অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে দেব। উনি বলেছেন খুব সাদামাটা ভাবেই বিয়েটা দিতে চান। খুব কাছের খুব আত্মীয় স্বজন ছাড়া কেউ আমন্ত্রিত থাকবে না। এটা আমি মানব না। এত সাধারণভাবে আমার নাতনির বিয়ে হবে না। তুই এই শহরের একজন নামি দামি ডাক্তার, তোর কত চেনা জানা লোক আছে, তাছাড়া আমাদের কত আত্মীয় স্বজন আছে। আমার নাতনির বিয়েতে সবার দাওয়াত দেব, সবাই আসবে, হই হল্লোড় করে বিয়ে হবে। সেখানে এসব কি বলছিস তুই? আমি কিছু বলছি না আব্বু, যা বলার পাত্রের মা বলেছেন। এমন হলে এই বিয়েটা দিতে হবে না। আমার নাতনি এতটা ফেলনা হয়ে যায়নি যে ওকে যেন তেন ভাবে বিয়ে দেব। তোমার নাতনির যা রেজাল্ট করছে তাতে ওর জন্য যে এত ভালো পাত্র পাওয়া গেছে সেটাই অনেক। তাই এই বিয়েটা আমি ভাঙতে চাই না। হাশেম আলী ভাতে পানি ঢেলে দিয়ে বললেন, তোদের যা ইচ্ছে কর, আমার মতামতের তো আজকাল কোনো দামই নেই। আমি যে একজন মুরব্বী মানুষ আছি সেটা তোদের খেয়ালই নেই। যা পারিস কর, আমি আর কিছুই বলবো না। ইভানা বলে উঠল, তুমি কোনো চিন্তা করো না দাদাজান, আমার বিয়েটা তুমি যেমন করে চাও তেমন করেই হবে। প্রয়োজনে আমি কথা বলবো ওনাদের সাথে। তারেকুল ইসলাম গর্জন করে বললেন, তুমি এইসব ব্যাপারে একদম নাক গলিও না। তোমার বাড়াবাড়ির জন্য না এত ভালো সম্বন্ধটা ভেঙে যায়। ইভানা প্রতিবাদ করতে চেয়েও করল না। নিজেকে বোঝালো ঠান্ডা মাথায় সব কিছুর সমাধান করতে হবে, না হলে হিতে বিপরীত হতে পারে। ইভানা খুব চতুরতার সাথে তার আম্মুর থেকে ফারহানের বাড়ির ঠিকানা নিয়ে নেয়। উদ্দেশ্য সেখানে গিয়ে ফারহানের মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলা। তারেকুল ইসলাম হাসপাতালে চলে যাওয়ার পরই
ইভানাও বেরিয়ে পড়ল। এখন তার গন্তব্য ফারহানের বাড়ি। ইভানাদের বাড়ি থেকে বেরিয়ে একটি ক্যাব বুক করে নিল। অতঃপর সেই ক্যাবে করেই রওনা দিল ফারহানের বাড়ির দিকে। কিছু সময় এভাবেই কাটলো। এক পর্যায়ে ইভানা পৌঁছে গেল তার কাঙ্ক্ষিত গন্তব্যে। ইভানা ক্যাব থেকে নেমে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো বাড়িটা দোতলা বিশিষ্ট একটা বাড়ি। দেখে মনে হয় নতুন তৈরি হয়েছে বাড়িটা। ইভানা বেশিক্ষণ দাঁড়ালো না বাইরে, যদিও তার বুক থেকে দগদগ আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, হাত পা রীতিমতো কাঁপছিল। বিয়ের আগে প্রথমবারের মতো নিজের হবু শ্বশুর বাড়িতে ঢুকতে চলেছে সে, তাই বেশ উত্তেজিত সে। কাঁপা কাঁপা হাতে কলিং বেলে চাপ দিল। একবার, দুইবার করে মোট 3-4 বার কলিং বেল চাপ দেওয়ার পরে কেউ একজন এসে দরজাটা খুলে দিল। ইভানা এক পলক তাকালো সামনের দিকে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে সে ঠিক চিনতে পারল না। ফর্সা, লম্বা, সুঠাম দেহে একজন ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। ইভানা খেয়াল করে দেখলো ফারহানের সাথে চেহারার অনেকটাই মিল, তবে পার্থক্য হলো ফারহানের গায়ের রং শ্যামলা আর এই ছেলেটা অনেক ফর্সা। ইভানা বুঝে নিল এটা হয়তো ফারহানের ভাই হতে পারে। এদিকে ফাহিম ইভানার দিকে ব্রু কোচকে তাকিয়েছিল। যেহেতু সে ইভানাকে চেনে না তাই বলল, তুমি কে আর কাকে চাই এখানে? সেটার কৈফিয়ত আপনাকে দিতে যাব কেন? আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? অচেনা কাউকে তুমি করে কেউ বলে নাকি? আপনি করে বলতে হয়, জানেন না? এইটুকু একটা পুচকে মেয়েকে নাকি আপনি বলে ডাকতে হবে? হয়তো এই তর্ক আরও কিছুক্ষণ চলতো, কিন্তু তার মাঝে আগমন ঘটল ফারহানের। ফারহানের সেই ইভানাকে দেখে অবাক হলো প্রচুর। সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি এখানে? ফাহিম ফারহানকে বলল, তুই চিনিস এই মেয়েটাকে? দেখ না, এইটুকু একটা মেয়ে আমাকে জ্ঞান দিচ্ছে যে ওকে আমার আপনি করে বলতে হবে। ফারহান কিছু বলে না, নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে ইভানার দিকে। ইভানা তো চুপ থাকার মেয়ে নয়, সে বলে, এই যে শুনুন, আমার পরিচয় কি জানেন? আমি এই লোকটার হবু বউ। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি হলেন ওনার ভাই, তাই না? তার মানে আমি আপনার হবু ভাবি। সো আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। ফারহানের দিকে ইশারা করে বলে। ফাহিম তাচ্ছিল্য করে বলল, ও তাহলে তুমি সেই ম্যাট্রিক ফেল মেয়ে? ইভানার গায়ে লাগলো খুব। সে প্রতিবাদী সুরে বলল, এভাবে কথা বলবেন না আমার সাথে। এভাবে বলবো না তো কিভাবে বলবো? যা সত্যি তাই বলছি। ছোট থেকে একটা প্রবাদ শুনে আসছি, বাদরের গলায় মুক্তোর মালা। এখন তো সেটা বাস্তবেও দেখছি। মানে কি বলতে চাইছেন আপনি? এই যে তুমি বাদর আর আমার ভাইয়া মুক্তোর মালা। মুখ সামলে কথা বলুন। মুখ সামলানোর কিছু নেই। তুমি যে আমার ভাইয়ার নখের যোগ্য নও সেই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই, তাই আমি ভুল কিছু বলছি না। ইভানার চোখে জল চলে এলো। এত অপমানিত জীবনে সে কোনোদিনই হয়নি। ইচ্ছে করছে গলা ফাটিয়ে কাঁদতে। ইভানার অবচেতন মন বারবার চাইছিল ফারহান তার হয়ে কিছু বলুক, প্রতিবাদ করুক তার জন্য, কিন্তু সেসব কিচ্ছু হচ্ছিল না। ফারহান নীরব দর্শক হয়ে সব কিছু দেখছিল। ইভানা আর থাকতে না পেরে ফারহানের দিকে তাকিয়ে বলে, আপনার ভাই আমাকে এত কিছু বলছে আর আপনি কিছু বলবেন না? আমি হবু স্ত্রী হয়ে আপনার, আমার হয়ে কিছু তো আপনার বলা উচিত। ফারহান ভাবলেশীনভাবে বলে, আমার ভাই তো ভুল কিছু বলেনি। এই কথাটা ইভানের মনকে আরও বিষিয়ে দিল। সে এক প্রকার দৌড়ে ফারহানদের বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে এসে জোরে জোরে কাঁদতে লাগলো। অতঃপর নিজেকে সামলে নিয়ে নিজের বাড়িতে ফিরল। বাড়িতে এসে নিজের রুমে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দিল। এখন কিছুক্ষণ একা থেকে মাথা ঠান্ডা করতে চায় সে। ইভানা আজ দেখা করলো ফারজানা বেগমের সাথে। মূলত ইসরাত খাতুনের থেকে তার ফোন নাম্বার জোগাড় করে বাইরে একটি কফি শপে ডেকে পাঠালেন ওনাকে। ইভানও ফারজানা বেগম মুখোমুখি বসে আছে। ইভানা কফিতে চুমুক দিয়ে মৃদু হেসে বলল, বিয়েটা যাতে একটু উৎসব অনুষ্ঠান করে হয় সেই আর্জি জানাতেই আপনাকে ডেকে পাঠিয়েছি। আসলে আমার দাদাজানের অনেক ইচ্ছা মহা সমারোহে আমার বিয়ে দেবেন। ফারজানা বেগম চিন্তিত মুখে বললেন, আমিও তো চাই আমার ছেলের বিয়াটা বড় অনুষ্ঠান করে দিতে, কিন্তু ওই তো মানা করলো। ছেলেরা তো জেদ করবেই, কিন্তু আন্টি আপনি ভেবে দেখুন না, এরকম ভাবে কারোর বিয়ে হয়? আপনি আপনার ছেলেকে বুঝিয়ে বলুন, দেখবেন তিনি এমনিই রাজি হবেন। আচ্ছা, চেষ্টা করে দেখব। অতঃপর তারা আরও কিছু সময় কথাবার্তা বলে। ফারজানা বেগমের সাথে বেশ ভাব হয়ে যায় ইভানার। ফারজানা বেগম ভাবতে থাকেন, এরকম একটি মিষ্টি মেয়েকে তার ছেলের বউ হিসাবে পেলে তিনি ধন্য হবেন। আর তার ছেলে কিনা বিয়েটা করতে অমত করছিল।
ফারজানা বেগম গ্রামে নিজের জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন, তাই তার চিন্তাধারা শহরের মানুষদের মতো এত পেঁচানো নয়। বেশ সহজ সরল চিন্তাভাবনা তার। শহরে কোনো মানুষ এলে হয়তো ইভানাকে কখনো নিজের ছেলের বউ হিসেবে পছন্দ করতেন না, কিন্তু গ্রামে থাকায় তার কাছে পড়াশোনার অতটা মূল্যবান নয়। তার মতে নিজের ছেলেকে তো শিক্ষিত করেছেনই, এখন তার বউ না হয় একটু কম শিক্ষিত হলো, তাতে তো কোনো অসুবিধা নেই। তাছাড়া ফারজানা বেগম নিজেও পড়াশোনা করেননি। ফারজানা বেগম তাই মনে করেন বাড়ির বউ হওয়ার জন্য সুন্দরী গুণবতী হওয়ার জন্যই যথেষ্ট। ফারজানা বেগম তাই মনে করেন বাড়ির বউ হওয়ার জন্য সুন্দরী গুণবতী হওয়াই যথেষ্ট। এই কারণে ইভানাকে এক দেখায় তার পছন্দ হয়ে গেছে। এখন ইভানাকে বাড়ির বউ করে ঘরে তুললেই তার শান্তি। এখন দেখা যাক ভাগ্যে কি লেখা আছে। সময়ের স্রোতে এগিয়ে গেছে কয়েকটা দিন। ইভানা ও ফারহানের বিয়ের দিন তারিখও প্রায় চলে এসেছে, আর মাত্র 2 দিন পরেই তাদের বিয়ে হওয়ার কথা। ইতিমধ্যে বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় লেগেছে। ইভানার কথা শুনে ফারজানা বেগম ফারহানকে বুঝিয়ে বড় অনুষ্ঠান করে বিয়ের কথা বলেছিলেন। ফারহান তো একদম রাজি হতে চায়নি, তবে ফারজানা বেগম অনেক বোঝানোর পর ফারহান কিছুটা শান্ত হয়। এখন বিয়েটা খুব সাদা মাটা ভাবেও হচ্ছে না, আবার বড় অনুষ্ঠান করেও না। কাছের আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী নিয়ে অনুষ্ঠান করেই বিয়েটা হবে। ইভানা এখন প্রতিশোধের নেশায় রয়েছে। তার উদ্দেশ্য ফারহানকে বিয়ে করে সব অপমান এবং অবহেলার প্রতিশোধ নেবে। এখন দেখা যাক তার এই প্রতিশোধের ইচ্ছা কখনো পূর্ণ হয় কিনা। তবে ইভানার প্রতিশোধটা হবে অন্যরকম, যাকে বলা যায় মিষ্টি মধুর প্রতিশোধ। আজকে ইভানার গায়ে হলুদ উপলক্ষে হলুদ রঙের লেহেঙ্গা পরেছে ইভানা। অপূর্ব সুন্দর লাগছে তাকে। তুহা সহ ইভানার কিছু কাজিন তাকে ঘিরে বসেছে। একটু পরে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শুরু হবে। তার আগে কাজিনরা সবাই মিলে গল্পগুজবে মেতেছে। সবার মাঝে রিয়া নামে ইভানার এক চাচাতো বোন বলে ওঠে, তোর ভাগ্য কত ভালো, তাই না? ম্যাট্রিক ফেল করে ম্যাজিস্ট্রেটের বউ হবি। কথাটা শুনে সবার মাঝে হাসির রোল উঠে যায়। ইভানার ভীষণ লজ্জা লাগে, সবার সামনে অপ্রস্তুত হয়ে যায় সে। তোহা ব্যাপারটা সামলানোর জন্য বলে, এখন এসব কথা থাক, বিয়ে খেতে এসেছিস, সবাই বিয়েতে আনন্দ মজা কর, এসব নিয়ে কথা বলার তো দরকার নেই। রিয়া অপমানিত বোধ করে, তাই সে তোহার উদ্দেশ্যে বলে, সত্য কথা বললে রেগে যাওয়াই স্বাভাবিক। তুমি বড় বোন হয়ে এখনও কুমারী আছো। এদিকে তোমার ছোট বোনের বিয়ে হতে যাচ্ছে। এর কারণ তো কারো অজানা নয়, কারণ ইভানা একটা ফেলটুস ছাত্রী। ইভানা চোখ ছলছল করছিল, এই জন্য সে এই 1 বছর বাড়ির বাইরে কোথাও যায়নি। এই তিক্ত কথাগুলো যে তার সহ্য হতো না। কেউ পরীক্ষায় অকৃতকার্য করলে তাকে কথা শোনানো যেন সমাজের লোকের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। একবারও তারা নিজেদেরকে তাদের জায়গায় বসিয়ে ভাবে না যে কাউকে অপমান করলে কত কষ্ট লাগে। এর মধ্যে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শুরু হয়। সবাই একের পর এক ইভানার গায়ে হলুদ দিতে থাকে। তুহা ইভানার গায়ে হলুদ লাগিয়ে বলে, আমি তোকে আগেও বলেছি, এখন বিয়ে না করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কর, কিন্তু তুই শুনলি না আমার কথা। বিয়ের পর কিন্তু তোকে এইরকম অপমান আরও অনেক সহ্য করতে হবে। আমি জানি, আমি নিজেকে সব কিছুর জন্য প্রস্তুত করে নিয়েছি। ইভানার এমন জবাব শুনে তুহা আর বলার মতো কিছু খুঁজে পায় না। যে বোঝে না তাকে হয়তো বোঝানো যায়, কিন্তু যে বুঝেও বুঝতে চায় না তাকে বোঝানোর সাধ্য এই দুনিয়ার কারোরই নেই। তবুও তুহা শেষ দিন অবধি নিজের বোনকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছে। নিজের বড় বোনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে সে। আকাশে আজ চাঁদ তার পূর্ণরূপে আবির্ভাব ঘটিয়েছে, কারণ আজ পূর্ণিমা। এই আলোকিত রাতে ইভানাদের বাড়ি আজ বাজানো হচ্ছে। সেই গানের তালে অনেকে নাচছে। বর্তমানে বাজছে মেহেন্দি লাগাকে রাখনা গানটা, সাথে চলছে ইভানার হাতে মেহেদি লাগানোর আয়োজন। তুহা অনেক সুন্দর মেহেদি লাগাতে পারে, তাই নিজের বোনের হাতে সেই মেহেদি পরিয়ে দিল। ইভানার হাতে ফারহানের নামের প্রথম অক্ষরও লিখে দিল তুহা। সব কিছু ভালোভাবেই মিটে গেল। অতঃপর আগমন ঘটল আনহার। ইভানা আনহাকে দেখা মাত্রই বলল, তুই আসতে এত দেরি করে দিলি কেন? আর বলিস না, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, এবার যখন এসে পড়েছি তখন তোর বিয়ের সব অনুষ্ঠানে অংশগ্রহণ করব, অনেক হই হুল্লোড় করব। অতঃপর 2 বান্ধবী গল্পগুজবে মেতে ওঠে। দুজনে গল্প করতে করতে ইভানার রুমে চলে যায়।
এই সময় আন্না ইভানের সামনে ফারহানের প্রসঙ্গ তুলে বলে, তাহলে শেষ অবধি ম্যাজিস্ট্রেটের ওপর প্রতিশোধ নিতে বিয়েটা করেই ফেলছিস। ইভানা মৃদু হেসে বলে, তা বটে, বিয়েটা শুধু হয়ে যেতে দে, তারপর দেখ আমি কিভাবে সবকিছুর প্রতিশোধ নিই। দরজার আড়ালে দাঁড়িয়ে আন্না ও ইভানার সব কথোপকথন রেকর্ড করে নেয় রিয়া। ইসরাত খাতুনের কথা মতো ইভানাকে ডাকতে এসেছিল সে, তখনই দরজার বাইরে থেকে তাদের কথোপকথন শুনতে পায় এবং রেকর্ড করে নেয়। ছোটবেলা থেকে ইভানা ও তোহাকে হিংসা করে রিয়া। তারিকুল ইসলামের চাচাতো ভাইয়ের মেয়ে রিয়া। তারিকুল ইসলাম অনেক ধনী, তাদের মেয়ে কত সুযোগ সুবিধা পায়। ইভানা ম্যাট্রিক ফেল করেও ম্যাজিস্ট্রেটকে বিয়ে করতে পারছে। অন্যদিকে রিয়া অনেক মেধাবী ছাত্রী। ম্যাট্রিক পরীক্ষায় সে বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। এবার এইচএসসি পরীক্ষাতেও ভালো করার আশা দেখছে। কিন্তু তার বাবা একজন সাধারণ চাকরিজীবী, তার জীবনে এত সচ্ছলতা নেই, তাই মূলত সে হিংসা করে তাদেরকে। বারবার তাদের অবস্থা নিয়ে আফসোস করে বলে, যদি তার জীবনও এমন হতো। রিয়া এই সমস্ত কথা রেকর্ড করে শয়তানি হাসি দিয়ে বলে, জীবনে অনেক আনন্দ করে নিয়েছিস তুই, এবার একটু কষ্ট সহ্য করার প্রস্তুতি নে। আমি করব তোর কষ্টের ব্যবস্থা। পুরো বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে। বিয়ের আলোকসজ্জায় আলোচিত চারিদিক। আর মাত্র কিছু সময় তারপরে বিবাহ নামক সম্পর্কে গেঁথে যাবে দুটি জীবন। ইভানা সকলের মধ্যমণি হয়ে বসে আছে। নিজের বিয়ে উপলক্ষে সে খুব সুন্দর কারুকাজ করা একটি লাল লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গাটিতে খুব সুন্দর মানিয়েছে তাকে, যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। আশেপাশের কিছু আত্মীয় নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। তাদের মধ্যে একজন হঠাৎ করে ফিসফিস করে বলে, এই মেয়ে মনে হয় এমন রূপ দেখিয়ে এই ম্যাজিস্ট্রেটকে পটিয়েছে, না হলে এমন মেয়েকে তো আর কোনো ম্যাজিস্ট্রেট এমনি এমনি বিয়ে করতো না। শোনোনি, মেট্রিক ফেল করেছিল, এবার পরীক্ষা দিয়ে টেনে টুনে পাশ করেছে। মুহূর্তে স্থানটিতে সবার জটলা লেগে গেল। সবাই নানা আলোচনা সমালোচনায় ব্যস্ত হয়ে গেল। বিয়ে বাড়িতে অবশ্য এমন পরিস্থিতি খুব একটা আশ্চর্যজনক নয়, কারণ সব বিয়ে বাড়িতে পাত্রপাত্রীকে এমন সমালোচনা কম বেশি হয়েই থাকে, কখনো বা রূপ নিয়ে, আবার কখনো বা যোগ্যতা, খাবারের স্বাদ নিয়ে। তবে এক্ষেত্রে ইভানাকে নিয়ে বেশ ভালোই সমালোচনায় জমেছে সবাই। রিয়া এদিক দিয়ে যাবার সময় কয়েকজনকে এভাবে জটলা পাকিয়ে কথা বলতে দেখে থমকে গেল। তার মনে হলো এখানে কি কথা হচ্ছে সেটা একটু শুনে দেখলে ভালো হয়। যেই ভাবা সেই কাজ। রিয়া সকলের কথার মাঝে ঢুকে পড়ল। যখন বুঝতে পারলো সবাই ইভানাকে নিয়েই কথা বলছে, তখন রিয়ার মাথায় খুবই দুষ্টু একটা বুদ্ধি এলো। রিয়া হঠাৎ করে সকলের মাঝে বলে উঠল, আমার মনে হয় আপনারা ঠিকই বলেছেন। ইভানার মতো একটা মেয়ে যে কিনা ম্যাট্রিক ফেল করেছে, তাকে একজন ম্যাজিস্ট্রেট কোন দুঃখে বিয়ে করতে যাবে? আমার মনে হয় এর পেছনে কোনো কারসাজি আছে। হয়তো কোথাও কোনো আকাম কোকাম করতে গিয়ে ধরা পড়েছে, বা এমন কিছুই। জানেনই তো আজকালকার জামানা কেমন, তাই হয়তো বাধ্য হয়ে বিয়েটা করেছে। মুখ থেকে নিশ্চিত কথাকে সাধারণ মনে করা হয়েও এই কথাই কখনো অনেক বেশি অসাধারণ হয়ে ওঠে। কখনো এই কথাই নষ্ট করে দিতে পারে কারো সাজানো গোছানো জীবন। এক কথা দুই কথা মিলিয়ে পুরো জগা খিচুড়ি যখন তৈরি হয়, তখন তো বেশ জটিল রূপ ধারণ করে। এই যেমন এখন রিয়ার বলা কথাটা নিয়ে সবাই নিজেদের মতো করে সমালোচনা করছে। সবাই নিজেদের মতো করে বিষয়টা সাজিয়ে নিচ্ছে। সকলের মাঝে একজন যেমন বলেই দিল, এমন তো হতেই পারে, হয়তো বিয়ের আগেই কোথাও কোনো অকাজ করতে গিয়ে ধরা পড়েছে, তাই এখন বিয়েটা হচ্ছে। এরকমভাবে সবাই নানা কথা সাজাচ্ছে নিজেদের মতো। রিয়া এসব কথা শুনে কুটিল হাসলো, মনে মনে বলল, যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনটাই হলো। ছোটবেলা থেকে তোকে সুখে থাকতে দেখেছি ইভানা। আমি তোর থেকে বেশি যোগ্যতা সম্পন্ন হয়েও সুখ পাইনি। আর তুই খুব শখ ছিল না ম্যাজিস্ট্রেটকে বিয়ে করার? দেখ এখন কি হয়। ইভানা নিজের রুমে বসেছিল। তাকে ঘিরে রেখেছিল তার সমস্ত কাজিন বন্ধুরা। তুহা, আন্না এবং রিয়াও ছিল সেখানে। হঠাৎ করে সবার মাঝে রোল উঠে। ইভানার এক কাজিন এসে বলে, তোমরা সবাই চলো, বর এসে গেছে। বেশ, কথাটা শুনে বাকি আর সবাই দৌড়ে চলে গেল বরকে দেখতে।
সবাই যাওয়ার পর তোহা ও রিয়াও ছিল। তোহা ইভানাকে উদ্দেশ্য করে বলে, তুই এখানেই চুপটি করে বসে থাক, একদম কোথাও যাবি না, কেমন? আমি আসছি। আচ্ছা আপাই। তুহা চলে যাওয়ার পর কিছু সময় রিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। রিয়ার উপস্থিতি ইভানাকে অস্বস্তির মধ্যে রেখেছিল, কারণ ইভানা খুব ভালো করে জানে রিয়া কী ধরনের মেয়ে। সে খুবই হিংসুটে আর কুটিল। রিয়া আচমকা ইভানের সামনে এসে বলে, সব কিছু কত পারফেক্ট তাই না? তুই কত সুন্দর বউ সেজে বসে আছিস, আবার তোর ম্যাজিস্ট্রেট বড়ও এসে গেছে। এখন শুধু বিয়েটা ভালোই ভালোই হলেই হয়। আচ্ছা, বিয়েটা হবে তো? এটা তুমি কি বলছো রিয়া আপু? বিয়ে হবে না কেন? না মানে অনেক সময় তো এমন হয় যে বিয়ের আসরে বিয়ে ভেঙে যায়। এমন কিছু হবে না। রিয়া তখন মনে মনে বলে, কিচ্ছু ভালো হবে না ইভানা, সব কিছু খারাপ করার ব্যবস্থা যে আমি অলরেডি করেই রেখেছি। এবার তুই শুধু দেখ কি হয়। আজ সেই রকম একটা সিন ক্রিয়েট হবে, তোর অপমান দাঁড়িয়ে উপভোগ করার জন্য আমি প্রস্তুত। ফারহান ও তার পরিবারের সদস্যরা সবাই এসে গেছে। তাদের সবার বসার ব্যবস্থাও করা হয়েছে। ফারহানের পরনে নীল কালারের শেরওয়ানি, যেটাতে অনেক সুন্দর লাগছে তাকে। ফারহান একটি রুমাল দিয়ে তার মুখ ডেকে রেখেছে। ফারহানকে ঘিরে রেখেছে তার খুব কাছের কিছু বন্ধু বান্ধব এবং ফাহিম। ফারহান এই বিয়েতে নিজের কিছু নিকট আত্মীয় বন্ধুও ছাড়া কাউকে দাওয়াত দেয়নি, কারণ এতে তার মান সম্মানের উপর প্রভাব পড়তে পারে। তবুও ফারহানের এক বন্ধু রিফাত আচমকা বলে ওঠে, শুনলাম তোর বউয়ের শিক্ষাগত যোগ্যতা নাকি খুব কম। এটা কেমন হলো দোস্ত? তুই তো একটা ম্যাজিস্ট্রেট মানুষ। আমরা কত আশায় ছিলাম তোর সাথে যার বিয়ে হবে সে উচ্চ শিক্ষিত হবে, কিন্তু এটা কি হলো? তুই একটু ভালো মেয়ে খুঁজে পেলি না? মেয়ের বয়সও তো খুব কম মনে হচ্ছে। ফারহান কিছু বলতে যাবে তার আগে ফাহিম বলে ওঠে, থাক না এসব কথা। বিয়ে বাড়িতে এসেছেন যখন দেখুন কোনো ভালো মেয়ে নজরে পড়ে নাকি। আশেপাশে তো অনেক সুন্দরী মেয়ে আছে। বন্ধুর বিয়েতে এসে কাউকে পটাতে না পারলে কেমন হয়? হ্যাঁ, এটা তো একদম ঠিক বলেছ। আমিও এমনটাই ভাবছিলাম। ফারহান মনে মনে ফাহিমকে অনেক ধন্যবাদ জানায়, কারণ সে সুকৌশলে ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ফাহিম এমনই, যেমনই হোক, সে নিজের ভাই বা পরিবারের অসম্মান কখনো হতে দিবে না। সব কিছু তখনও অবধি ঠিকঠাক ছিল, কিন্তু রিয়া যে আগুন লাগিয়েছিল তা খুব শীঘ্রই দাবানলে পরিণত হওয়ার অপেক্ষা করছিল। ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষের অনেক আত্মীয় স্বজন একে অপরের সাথে খুশ গল্পে মেতে ওঠে। এর মাঝে ইভানার যোগ্যতা নিয়ে প্রসঙ্গ আসতে সবার মধ্যে এ নিয়ে বিস্তর আলোচনা হয়, যার ফলস্বরূপ সবার মাঝে এই কথা রটিয়ে যায় যে হয়তো ইভানাও ফারহান কোনো আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়েছে, তাই এই অবস্থা। কথাটা জ্বরের বেগে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই নানা রকম সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে, নিজের মনের মাধুরী মিশিয়ে কাহিনী তৈরি করতে থাকে। এসবের মধ্যে ইভানাকে বিয়ের আসরে নিয়ে আসা হয়। ইভানা ফারহানের দিকে এক পলক তাকিয়ে লজ্জায় নুয়ে যায়। ফারহানের বন্ধুদের কানেও ইতিমধ্যে কথাগুলো এসেছে। রিফাত একটু ঠোঁট কাটা স্বভাবের, তাই সে কোনো চিন্তা না করে ফারহানের কাছে এসে তার কানে কানে বলে, এইসব কি শুনছি দোস্ত? তুই নাকি এই মেয়েটার সাথে বিয়ের আগে আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়ে বাধ্য হয়ে বিয়েটা করছিস? ফারহান রাগান্বিত স্বরে বলল, এসব কে বলেছে তোকে? বিয়ে বাড়ির সবাই তো এটা নিয়েই কথা বলছে। ফারহানের রাগ হলো খুব। এই ভয়টাই সে পাচ্ছিল, তাই চাচ্ছিল না এভাবে বড় অনুষ্ঠান করে বিয়ে করতে। এখন যে বিতর্ক তৈরি হয়েছে সেটা ফারহানের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। ফারহান আর স্থির থাকতে পারল না। বিয়ের আসরে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি এই বিয়ে করতে পারবো না। কথাটা চাওর হতেই রীতিমতো ছোটোখাটো ভূমিকম্প হয়ে গেল। ফারহান বিয়ে করবে না, এই কথাটা শুনে ইভানের বাবা তারিকুল ইসলাম বলে উঠলেন, এটা তুমি কি বলছো? সব কিছু ঠিক হয়ে আছে, আমাদের কত আত্মীয় স্বজন এসেছে, এমন অবস্থায় তুমি বিয়েটা না করলে কেমন হয়? ফারজানা বেগমও উপস্থিত ছিলেন সেখানে। তিনি ফারহানের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছেন। তিনি ফারহানের কাছে এসে শক্ত গলায় বললেন, এটা তুই কি বলতেছিস ফারহান? বিয়া করবি না মানে? আম্মু, এই নিয়ে আমি আর কোনো কথা শুনবো না। হাশেম আলী প্রচণ্ড রেগে গেছেন। একেই এই বিয়ে থেকে শুরু থেকে তার অমত ছিল, এখন বিয়ের আসরে
যেসব কাহিনী ঘটে যাচ্ছে তাতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হাশেম আলী আর থাকতে না পেরে বলে উঠলেন, আমার নাতনির এত বড় অপমান আমি সহ্য করব না। এই ছেলের সাথে কোনোভাবেই আর আমার নাতনির বিয়ে দেব না। পরিস্থিতি ভীষণ গোলাটে হয়ে যাচ্ছিল। ইভানাও বুঝতে পারছিল না ঠিক কী হতে চলেছে। সে উঠে সামনের দিকে পা বাড়াতে তুহা তাকে আটকে বলল, তুই এখানেই থাক ইভানা, বড়রা ওইখানে আছে, তারা সব কিছু সামলে নেবে। কিন্তু আপাই, উনি কি বলছে এসব? আমায় বিয়ে করবেন না মানে? রিয়া তাচ্ছিল্য করে বলল, এমন ন্যাকার মতো কথা বলছিস কেন ইভানা? বুঝতে পারছিস না কি হয়েছে? তোর বিয়েটা বানচাল হয়ে যাচ্ছে। অবশ্য এটা হওয়ারই ছিল। তোর মতো ম্যাট্রিক ফেল মেয়েকে তো আর একটা ম্যাজিস্ট্রেট বিয়ে করবে না কখনো। তুহা রিয়ার কথার জবাবে বলে, তুই এসব নিয়ে কথা বলিস না রিয়া, তোর স্বভাব কি আমি খুব ভালো করেই জানি। তুই তো আমাদেরকে হিংসে করিস। খারাপ হবই, তোমরা এত বড় লোক, আমি তো আর তোমাদের মতো নই, তাই তোমরা সব সময় আমাকে অপমান করো। কথাটা বলে সে দূরে সরে আসে। ইভানাও আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে দৌড়ে চলে আসে সামনে। তুহা তাকে আটকানোর বৃথা চেষ্টা করে। তুহা মাথায় হাত দিয়ে বলে, না জানি এই সমস্যার সমাধান আদেও হবে নাকি সব কিছু আরও ঘোলাটে হয়ে যাবে। ইভানা ফারহানের সামনে এসে উপস্থিত হয়। অতঃপর তার সামনে মিনতির স্বরে বলে, প্লিজ আপনি বিয়েটা করে নিন। আপনি তো অনেক শিক্ষিত, তাই এটা খুব ভালো করেই জানেন যে এই সমাজ ব্যবস্থা মেয়েদের জন্য কত কঠিন। আর যদি আপনি বিয়ে না করে এখান থেকে চলে যান তাহলে হয়তো আপনার কিছু হবে না, কিন্তু একজন মেয়ে হিসেবে আমাকে অনেক কথাই শুনতে হবে। লোকে আমার দিকে আঙুল তুলবে। একেই ম্যাট্রিক পরীক্ষায় খারাপ রেজাল্টের জন্য অনেক তিরস্কার আর অপমান সহ্য করেছি, এখন আর নতুন করে এত অপমান মানতে পারবো না। ফারহান ভাবলেশীনভাবে বলে, সেটা আমার দেখার বিষয় না। তোমার কথা ভেবে আমি নিজের সম্মান নষ্ট করতে পারবো না। সবাই কি বলেছে জানো? আমি নাকি তোমার সাথে কোন আকাম করতে গিয়ে ধরা পড়েছি, জন্য বাধ্য হয়ে তোমায় বিয়ে করেছি। ভাবতে পারছো এতে আমার মান মর্যাদার কি পরিমাণ ক্ষতি হয়েছে? ইভানার চোখে জল চলে আসে। সে নিজের সপক্ষে কিছু বলতে যাবে, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফারহান হন হন করে চলে যেতে থাকে। তারিকুল ইসলাম, ফারজানা বেগম সহ আরও অনেকে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ফারহান কারো কথায় কর্ণপাত করে না। ফাহিমের মতো কঠিন প্রকৃতির একটা ছেলেও এই মুহূর্তে দোটানায় ভুগছিল। একবার তার মনে হচ্ছে তার ভাই যা করেছে সেটা ঠিক, কারণ সম্মানটাই সবার আগে। আজ বিয়েটা করলে তার ভাইকে আরও অনেক কথা শুনতে হবে। আবার তার এটাও মনে হচ্ছে মেয়েটাকে তো অনেক ভুগতে হবে, কারণ এই সমাজে মেয়েদের অবস্থান কেমন সেটা ফাহিম অনেক ভালো করেই জানে। সমাজ সব সময় মেয়েদের দিকে আঙ্গুল তোলে। এসব ভেবে ফাহিম ভাবল তার ভাইকে আটকানো উচিত। তাই সে ফারহানের পিছু পিছু গিয়ে বলল, ভাইয়া শোন আমার কথা, যাস না প্লিজ, বিয়েটা করে নে। তুই এই কথা বলছিস? ফাহিম, তুই তো আমায় বলেছিলি যে এই বিয়েটা যেন আমি না করি। আমার বিয়ে নিয়ে তো সব থেকে বেশি আপত্তি তোর ছিল, আর এখন তুই আমাকে বিয়ের কথা বলছিস? হ্যাঁ ভাইয়া বলছি, কারণ যখন আমি বিয়েটা করতে মানা করেছিলাম তখন শুধু বিয়ের কথাবার্তা চলছিল। সেই সময় বিয়েটা বাতিল হয়ে গেলে কোনো সমস্যা হতো না, কিন্তু তখন তো তুই মায়ের বাধ্য সন্তানের মতো বিয়েতে রাজি হয়ে গিয়েছিলি। তাহলে এখন কেন এমন করছিস? আমি তো কারণটা খুব স্পষ্ট করেই বলেছি, এত অপমান আমি সহ্য করতে পারবো না। ভাইয়া আমি তোকে আগে এই ব্যাপারে সতর্ক করেছিলাম, সেই সময় তো তুই আমার কথা শুনলি না। আম্মুকেও কত বোঝালাম, কিন্তু তুই বা আম্মুকেও আমার কথা শুনলি না। আমি আগে থেকে জানতাম এমন কিছুই ঘটবে, তাই বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার আগে আমি বলেছিলাম বিয়েটা না করতে। বাট এখন যদি তুই বিয়েটা না করিস, তাই ওই মেয়েটাকে কত কথা শুনতে হবে জানিস? আজ মেয়েটা যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তার দায়ভার কিন্তু তোর এবং আম্মুর হবে। আমি এত কথা শুনতে চাই না, আমার পথ থেকে সরে দাঁড়া। বলেই ফাহিমকে ধাক্কা দিয়ে চলে গেল ফারহান। ফারহান বাইরে চলে আসতে তার পেছনে পেছনে রিয়াও চলে আসে। রিয়া ফারহানকে পেছন থেকে ডাক দিয়ে বলে, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। ফারহান পেছনে তাকে বিরক্তির সাথে বলে ওঠে, কি বলবেন আপনি? বিয়ে করার জন্য জোর করতে এসেছেন নিশ্চয়ই। আপনি ভুল ভাবছেন, আমি ওই ইভানের কাজিন হতে পারি, কিন্তু শুভাকাঙ্ক্ষী নই। কারণ ওর স্বভাব চরিত্র সম্পর্কে আমার খুব ভালোই জানা আছে। ও খুবই স্বার্থপর আর খারাপ একটা মেয়ে। দাঁড়ান,
আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। বলে রিয়া সেদিন রেকর্ড করা ভিডিওটি দেখায় ফারহানকে, যেখানে ইভানা বলেছিল সে প্রতিশোধ নিতে চায় ফারহানের থেকে। ভিডিওটি দেখে ফারহানের রাগ আরও বেড়ে যায়। রিয়া ফারহানের মুখের দিকে তাকিয়ে তার অন্তরের কথা উপলব্ধি করতে পেরে বলে, দেখলেন তো ইভানা কীরকম মেয়ে? আমার তো মনে হয় বিয়ে বাড়িতে এই সমস্ত কথা ইভানাই ছড়িয়ে দিয়েছে, যাতে আপনার মান সম্মান নষ্ট হতে পারে, আপনার উপর প্রতিশোধ নিতে পারে। ফারহান হাতের মুঠো শক্ত করে নেয়, অতঃপর রিয়ার উদ্দেশ্যে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যই আমি বুঝতে পারলাম ইভানা মেয়েটা কেমন। এখন তো কোনো মতেই আমি বিয়েটা করব না। বলে ফারহান হন হন করে চলে যায়। ফারহানের চলে যাওয়ার পর রিয়া কুটিল হেসে বলে, ব্যাস, যদিও বা কোনো রকমে তোর হবু বরকে মানিয়ে নিয়ে আসার রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তাও আমি বন্ধ করে দিলাম ইভানা। ইতিমধ্যেই অনেকে ফারহানকে আটকানোর জন্য ছুটে আসে, কিন্তু রিয়ার ভিডিওটা দেখার পর ফারহান আরও বেশি রেগে গেছে। তাই তাকে মানানোর আর কোনো উপায় নেই। ইভানার চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় জল পড়তে আছে। আজ তার খুব কষ্ট হচ্ছে। এতটা অপমানিত সে জীবনে কখনোই হয়নি। আশেপাশের সবাই এখন ইভানাকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনার আসর সাজিয়েছে। কেউ বা ইভানার জন্য হা হুতাশ করছে, আর কেউ বা আড়ালে আবার সম্মুখে এসেও ঢেস মেরে কথা বলছে, যা ইভানার মনকে অনেক বেশি পরিমাণে বিষিয়ে তুলেছে। ইভানা আর এসব কথা সহ্য করতে পারছিল না, তাই সে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ইভানার পেছন পেছন তার মা ইসরাত খাতুন, তোহা, তারিকুল ইসলাম, হাশেম আলী, ফারজানা বেগম সবাই ছুটে যান। ইসরাত খাতুন দরজায় মৃদু ধাক্কা দিয়ে বললেন, দরজাটা খোল ইভানা, দেখ কিছু হয়নি। তুহাও বলে, হ্যাঁ বোন, তুই বের হয়ে আয়, আমরা সবাই তোর পাশে আছি। তারিকুল ইসলাম নীরব ছিলেন। তার মাথা একদম কাজ করছে না, কারণ আজ এই ঘটনায় তাকে অনেক অপদস্থ হতে হয়েছে। সেই কারণে তিনি নিজেও অনেক ভেঙে পড়েছেন। এখন নিজের মেয়ের এই অবস্থা দেখে তিনি সম্পূর্ণভাবে বাকরুদ্ধ হয়ে গেছেন। তারিকুল ইসলাম চুপ থাকলেও হাশেম আলী চুপ থাকেন না। তিনি কণ্ঠে তেজি সরে বলেন, তুই বের হয়ে আয় তানজিলা। ওই ছেলে তোর মতো হীরার মূল্য বোঝেনি, ও তোর যোগ্যই না। আমি আরও ভালো ছেলের সাথে তোর বিয়ে দেব, তুই চিন্তা করিস না, তোর দাদা এখনও বেঁচে আছে। সবার মধ্যে ফারজানা বেগম অপরাধীর মতো মাথা নিচু করে আছেন। আজ তার নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। শুধুমাত্র তার জন্যই একটা নিষ্পাপ মেয়ের আজ এই পরিণতি। নিজের প্রতি প্রীতৃষ্ণা জাগছে তার মনে। বারংবার মনে হচ্ছে তিনি তার ছেলেকে এভাবে জোর করে ভুল করেছেন। তা না হলে আজ এত কিছু হতো না। ফারজানা বেগম কিছু একটা ভেবে এগিয়ে এলেন। দরজার সামনে এসে মনের সাহস জুগিয়ে বললেন, তুমি বাইর হয়ে আসো ইভানা মা, আজকেই তোমার বিয়া হবে। আমার পোলা পালাই গেছে তো কি হয়েছে, তোমারে আমার ছোট পোলার বউ করে ঘরে তুলমো। ফারজানা বেগমের কথায় উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল। হাশেম আলী খেপে গিয়ে বললেন, এসব কি নাটক হচ্ছে? আমার নাতনিকে ফেলনা নাকি? এসব আমি একদম বরদাস্ত করব না। আপনি আপনার পুরো পরিবার নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যান। আমরা আপনার পরিবারে আমাদের নাতনির বিয়ে দেব না। তারিকুল ইসলামও নিজের বাবার সাথে সহমত প্রকাশ করে বললেন, আব্বু একদম ঠিক বলেছেন, আপনারা এখন আসতে পারেন। এমনিতে অনেক কাহিনী হয়ে গেছে। আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না। ভুলটা আমারই ছিল। আমার মেয়ে ফেল করেছিল, মরে তো যায়নি। আমার উচিত ছিল ওর দিকে নজর রাখা, তাহলে ও জীবনে এগিয়ে যেতে পারত। কিন্তু আমি রাগ করে ওর বিয়ের ব্যবস্থা নিলাম, আর যার কারণে এত কিছু ঘটে গেল। আমি এখন শুধু এতটুকুই চাই, আমার মেয়েটার যেন একটু ভালো থাকে। ওর বিয়ে দেওয়ার দরকার নেই সেজন্য। ফারজানা বেগম বুঝতে পারেন এখানে উপস্থিত সবাই যা বলেছে তা যুক্তিযুক্ত, তাই তিনি সকলের উদ্দেশ্য বললেন, আমি চলে আইতাছি। আমার পোলার জন্যই আপনেগো যে অপমান হয়েছে তা শোধরাবার নয়, তাও আমি করজোরে মাপ চাইছি আপনাকেও সকলের কাছে, পারলে মাফ করিয়েন। কথাটা বলে তিনি ফিরে যেতে নিলেন। তোহা এবং ইসরাত খাতুন তখনও দরজায় ধাক্কা দিয়ে ইভানাকে দরজা খুলতে বলছিল। আচমকাই ইভানা দরজা খুলে বেরিয়ে আসে। ইভানাকে দেখে তোহা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, থ্যাঙ্কস গড, তুই ঠিক আছিস। আমি তো ভাবছিলাম
তুই ভুল কিছু না করে ফেলিস। আমি এতটা দুর্বল নই আপাই যে এত সামান্য কারণে নিজের ক্ষতি করব। যারা আমাকে জ্বালাতে আসবে তাদের জ্বালিয়ে দিতে আমি জানি। ইভানার কথার মানে কেউ বুঝতে পারে না। ইভানা বোঝানোর চেষ্টা করেও না। সে দ্রুত পায়ে হেঁটে ফারজানা বেগমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। আপনার ছোট ছেলেকে আমি বিয়ে করতে চাই। ইভানার কথা শুনে সবাই বিস্মিত হয়ে গেল। তুহা বলে উঠল, এটা কি বলছিলিস তুই? এত কিছুর পরেও তুই ওই বাড়ির ছেলেকে বিয়ে করবি? তোর কি মিনিমাম সেলফ রেসপেক্ট নাই? তারিকুল ইসলামও বলে ওঠেন, তোমাকে এই বিয়ে করতে হবে না ইভানা, আমি তোমাকে পড়াবো, তোমাকে যোগ্য করে তুলবো। ইভানা অকপটে বলে দেয়, আমি বিয়ে করব মানে করব, এটাই আমার ফাইনাল ডিসিশন। হাসিম আলী খুব রেগে যান ইভানার কথা শুনে। ছোট থেকে তিনি ইভানাকে অনেক ভালোবাসতেন। কখনো তাকে একটা কড়া কথা পর্যন্ত বলেননি, কিন্তু তার সব আবদার পূরণ করেছেন। কিন্তু আজ তার নিজেকে ঠিক রাখতে পারলেন না। ইভানার সামনে এগিয়ে এসে তাকে কড়া, তোর বিয়ে করার এতই শখ, এত কিছুর পরেও বিয়ে করবি? তাহলে যা কর, কিন্তু আমি এ বিয়ে মানব না। আরে তুই আমার নাতনি, তোর জন্য ভালো ছেলের লাইন লাগিয়ে দেব। সেখানে তুই কেন এত অপমানের পর যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল তার ছোট ভাইকে বিয়ে করবি? আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না দাদা। তুমি আমার জন্য দোয়া করিও, আর কিছু চাই না আমি। আমার দোয়া তোর উপর সবসময় থাকবে, কিন্তু এই বিয়েটা আমি কখনো মানব না। যা ইচ্ছে কর তুই। বলেই তিনি হন হন করে হেঁটে চলে যান। ফাহিম প্রচণ্ড রেগে যায় তার মায়ের কথা শুনে, কারণ ফারজানা বেগম তাকে ইভানাকে বিয়েটা করে নিতে বলেছে। ফাহিম রাগী গলায় বলে, তুমি কেন আমায় গিনিপিগ বানাচ্ছ আম্মু? আমি কিন্তু ভাইয়া না যে তোমার কথা চুপ করে মেনে নেব, বিশেষ করে বিয়ের মতো একটা সিদ্ধান্ত। আমি জানি মা, হইয়া তোর সামনে হাত জোর করছি, দয়া কইরা বিয়াটা কইরা নে, নাইলে আমি যে অনুশোচনার আগুনে পুইরা মরবো চিরকাল। আমার জন্যই একটা মাইয়া কীরকম অপমানিত হইল। এই বিয়েটা কইরা আমার মাতৃঋণ শোধ কর। ফাহিম যতই মায়ের অবাধ্য হোক, আজ সে শক্ত থাকতে পারল না। জন্মের পর থেকে সে দেখেছে তার মা কত কষ্ট করে তাদের দুই ভাইকে মানুষ করেছে, কিন্তু কখনো তাকে এতটা অসহায় দেখিনি। আজ সে ফারজানা বেগম কেঁদেই দিয়েছেন। নিজের মায়ের এমন অবস্থা দেখে ফাহিমের মতো শক্তচিত্রের ছেলেটাও দুর্বল হয়ে পড়ল। এদিকে ফারহানকে তখন থেকে ফোন করে চলেছে সে, কিন্তু ফারহান ফোন রিসিভ করছে না। তাই ফাহিম বলে, ঠিক আছে আম্মু, আমি তোমার কথা মেনে নেব, তবে বিয়েটা করার আগে আমি ইভানার সাথে কিছু কথা বলতে চাই। ফারজানা বেগম সম্মতি জানান। মুখোমুখি বসে আছে ফাহিম ও ইভানা। কিছু সময়ের নীরবতা ভেদ করে ফাহিম বলে ওঠে, আমি জানি না তুমি কেন এই বিয়েটা করতে চাইছো, তবে আজ আমি নিজের মায়ের এই অসহায় অবস্থা দেখে না করতে পারিনি। ইভানা নিশ্চুপ। ফাহিম একটু থেকে পুনরায় বলে, আমি এই বিয়েটা তো করে নেব, তবে আমি জানি না কতটুকু তোমায় মন থেকে মেনে নিতে পারবো। তবে একটা কথা, আমি কিন্তু এখনকার তুমিকে মেনে নেব না। আমি একজন বুয়েটের স্টুডেন্ট, নিজের স্ত্রী হিসেবে আমি তোমাকে ঠিক সেভাবেই গড়ে তুলবো যাতে তুমি আমার যোগ্য হও, যাতে আমি বুক ফুলিয়ে গর্ব করে সবাইকে বলতে পারি তুমি আমার স্ত্রী। আমি সর্বাত্মক চেষ্টা করবো এমনটা করার, বাকিটুকু তোমার হাতে। ইভানা ও ফাহিম বসে আছে কাজীর সামনে। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। অতঃপর ইভানাকে কবুল বলতে জোর দিতেই ইভানা সময় নষ্ট না করে বলে দিল, কবুল। অতঃপর ফাহিমও কবুল বলে বিয়েটা করে নিল। বিয়ে সম্পূর্ণ হতেই আশেপাশে আবার নতুন বিতর্ক সৃষ্টি হলো। কথা ছিল বড় ভাইয়ের সাথে বিয়ের, কিন্তু হলো ছোট ভাইয়ের সাথে। এ নিয়ে সবাই বেশ আলোচনা করছে। অনেকে বলেছে ছেলেটাকে বলির পাঠা বানানোর হলো, আবার অনেকের মতে মেয়েটার ভাগ্য ভালো। এমন নানা বিতর্কের মধ্যে বিয়েটা মিটে গেল। রিয়া খুবই ফুঁসছে। এত চেষ্টা করেও সে ইভানার বিয়েটা আটকাতে পারল না। বড় ভাইয়ের সাথে না হলেও ছোট ভাইয়ের সাথে তো বিয়েটা হলো, এটা নিয়ে তার খুব রাগ হচ্ছে। এদিকে বিয়ে সম্পূর্ণ হওয়ার পর ইভানা ও ফাহিম উঠে দাঁড়ালো, কারণ এখন তাদের বিদায়ের প্রস্তুতি নিতে হবে। বিয়েটা হয়ে যাওয়ায় ফারজানা বেগমের বুকের বোঝা হালকা হলো। এতক্ষণ মনে যে অপরাধবোধ কাজ করছিল তা সম্পূর্ণভাবে না হলেও অনেকটাই দূর হলো। তিনি আল্লাহর কাছে শুকর আদায় করে বললেন, ইয়া মাপুত, আজ তুমি আমার অনেক বড় একটা আফসোস থেকে বাঁচায় দিলা। এখন সব কিছু ঠিক থাকলে আমি খুশি। তারিকুল ইসলাম, ইসরাত খাতুন, তোহা সবাই বিয়েটায় মত না দিলেও এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে তাই মেনে নিয়েছেন। কিন্তু হাশিম আলী নিজের জেদে অটল। তিনি মরে যাবেন তবুও এই বিয়েটা মানবেন না।
ইভানা একটু সামনে গিয়ে আসতে তুহা তাকে গভীরভাবে আলিঙ্গন করে বলল, জানি না ইভানা তোর মনে কি চলছে, কিন্তু বড় বোন হয়ে এটা বলতে পারি তুই ভালো নেই। তবে চিন্তা করিস না, কোনো সমস্যা হলে আমাকে বলবি, আমি সব সময় তোর পাশে থাকবো। ইভানা কিছু বলে না, শুধু চুপটি করে থাকে। তুহাও আর কিছু বলে না। ইসরাত খাতুন নিজের মেয়ের কাছে এগিয়ে এসে বললেন, তুই যা সিদ্ধান্ত নিয়েছিস আশা করি ভেবেচিন্তেই নিয়েছিস। এখন বাকিটা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। আমার বিশ্বাস আছে আল্লাহর উপর। আমি জানি তিনি যা করবেন মঙ্গলের জন্যই করবেন। তুই আল্লাহর উপর ভরসা রাখিস, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করিস। আশা রাখি আল্লাহ তোকে নিরাশ করবে না। তারিকুল ইসলামের মতো গম্ভীর মানুষটাও চুপ থাকলেন না। ইভানার কাছে এসে তার মাথায় হাত রেখে বললেন, তোমার বাবাও তোমার সাথে আছে ইভানা। আমি চেষ্টা করে দেখব যাতে কোনো ভালো কলেজে তোমাকে ভর্তি করতে পারি। তুমি পড়াশোনা করে নিজেকে প্রমাণ করে দিও। একটা কথাই শুধু মাথায় রেখো, আগেরবারের মতো গাফিলতি করবে না, মন দিয়ে পড়বে। তাহলে আশা রাখছি তুমি ইন্টারে ভালো রেজাল্ট করবে। ইভানা তার পরিবারের সবার থেকে বিদায় নেয়। ইসরাত খাতুন শক্ত রাখেন নিজেকে, কিন্তু তুহা নিজের বোনকে জড়িয়ে কাঁদতে থাকে। ইভানাও ছোট বাচ্চাদের মতো কাঁদতে থাকে। তারিকুল ইসলাম গোপনে চোখের জোর ফেলেন। হাশেম আলী নিজের ঘর থেকে বের হননি। ইভানার প্রতি ভীষণ রাগ জমেছে তার বারংবার মনে হচ্ছে ইভানার এই বিয়ের সিদ্ধান্তটা সঠিক নয়। তাই নিজে বুকে পাথর চেপে ঘরে বসে আছেন। তার মন আজ ভেঙে গেছে। মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে, অভিমানও তার উপর বেশি হয়। এদিকে ইভানা বিদায়ের সময় নিজের দাদাকে না দেখে কষ্ট পায়। কান্নারত গলায় তুহাকে বলে, দাদাজান কোথায় আপাই? তিনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আমার বিদায়ের সময় আসবে না? তুহা কিছু বলার আগে তারিকুল ইসলাম বলেন, তুমি তো চেনো আব্বুকে। তিনি তোমাকে যতই ভালোবাসুক তার এক রেখা স্বভাবের বাইরে তুমিও নন। আপাতত ওনাকে বিরক্ত করার দরকার নেই। কয়েকটা দিন যাক, রাগ কমলে দেখবে সব ঠিক হয়ে যাবে। ইভানা তবুও মানতে চায় না। সবাইকে ছাড়িয়ে ছুটে যায় নিজের দাদার রুমের দিকে। দরজায় গিয়ে কড়া নেড়ে বলে, দাদাজান আমি চলে যাচ্ছি। তুমি কি এখনো রাগ করে থাকবে? প্লিজ একটা বার বাইরে এসো না। হাশেম আলী আর নিজেকে শক্ত রাখতে পারলেন না। ঘর থেকে বেরিয়ে এলেন। ইভানাকে জড়িয়ে ধরে বললেন, তোর উপর কি আমি রাগ করে থাকতে পারি তানজিলা? তুই যে আমার নয়নের মণি। আমি শুধু তোর এই বিয়েটাই মানতে পারছি না, কিন্তু তোর ওপর আমার দোয়া সবসময়ই থাকবে। সুখী হ তুই। এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ইভানা তার দাদার হাত ধরে বেরিয়ে আসে। অতঃপর গাড়িতে উঠে সকলের থেকে বিদায় নেয়। প্রত্যেক মেয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি। যখন তাকে তার চেনা পরিজন সবাইকে ছেড়ে যেতে হয়, এই মুহূর্তে নিজেকে সামলানো সহজ নয়। ফাহিম ইভানার অবস্থা বুঝতে পেরে একটা রুমাল তার দিকে এগিয়ে দিয়ে বলে, নিজের চোখের জল মুছে নাও, এভাবে কাঁদলে শরীর খারাপ হবে। ইভানা ফাহিমের দিকে তাকায়। ফাহিমের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। ইভানাকে ইশারা করে রুমালটা নিতে। ইভানা রুমালটা দিয়ে নিজের চোখের জল মুছে নেয়। বিদায়ের পরপরই তুহা বিয়ে বাড়িতে উপস্থিত সব আত্মীয় স্বজনদের এক হাত নেয়। সকলকে উদ্দেশ্য করে বলে, আপনারা বিয়ে খেতে এসেছেন, ভালো কথা। খেয়ে দিয়ে বিয়ে দেখে চলে যাবেন, তা না করে আপনারা এখানে আসেন সমালোচনা করতে। আপনাদের জন্য আমার বোনের বিয়েটাও ভেঙে গেল। বিয়ে বাড়িতে উপস্থিত কেউ কিছু বলে না। তুহার রাগ দেখে চলে যায় সেখান থেকে। হঠাৎ করেই তার নজর পড়ে ক্যামেরার দিকে। আজকে বিয়ে উপলক্ষে ক্যামেরাম্যান ছিল অনেকে। তাদের মধ্যে একজন ক্যামেরাম্যান কিছু একটা রেকর্ড করেছে, সেটা নিয়ে কথা বলছে। তুহা ক্যামেরাম্যানের কাছে গিয়ে বলে, ছবিটা দেখতে পারি? ক্যামেরাম্যান দেখতে দেয়। তুহা ছবিটা হাতে নিয়ে দেখতে পায় রিয়া ফারহানার সাথে কি নিয়ে যেন কথা বলছে। তুহার মনে পড়ে ওইদিকে সিসিটিভি লাগানো ছিল, তাই সে সিসিটিভি চেক করতে যায়। সিসিটিভি চেক করে তুহা দেখতে পায় ফারহানকে রিয়া নিজের ফোনে কী যেন দেখালো। তারপর ফারহান রেগে মেগে চলে গেল। এই ভিডিওটা দেখে তুহা অনেক কিছুই আন্দাজ করতে পারলো, কারণ রিয়া কেমন মেয়ে সেটা সে খুব ভালো করেই জানে। তুহা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রিয়াকে খুঁজতে লাগলো। রিয়া তখন খাবার খেতে বসেছে। তুহা এসে রিয়াকে টেনে তুললো। তাকে টানতে টানতে নিয়ে এলো নিজের মা বাবার সামনে। রিয়ার সাথে রিয়ার মা বাবাও ছিল, তারাও পেছন পেছন এলো। তারিকুল ইসলাম বললেন,
তুমি রিয়াকে কেন এভাবে টেনে টেনে নিয়ে এলে তোহা? রিয়া নাটক করে বলে, আমরা আপনাদের মতো এত বড় লোক নই চাচা, তাই এইভাবে অপমান করছি আপনার মেয়ে আমাকে। রিয়ার মা বাবা তাকে সমর্থন করে। তুহা নিজের রাগ সামলাতে পারে না, রিয়াকে ঠাস করে একটা থাপ্পড় মারে। এভাবে পর পর 4-5টা থাপ্পড় মারে। আবার মারতে গেলে তারেকুল ইসলাম তার হাত আটকে বলে, এসব হচ্ছেটা কি? তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি? তুহা এবার সব ঘটনা খুলে বলে। অতঃপর রিয়াকে বলে, তোর ফোনের লক খুলে দে। রিয়া ভয়ে ভয়ে লক খুলে বলে। এখানে কিছু নেই। তুহা রিয়ার প্রোফাইলে ঢুকতেই ইভানার কথা বলার ভিডিও দেখতে পায়, যেটা রিয়া ফারহানকে দেখিয়েছিল। রিয়া মাথা নিচু করে নেয়। তুহা বলে, কত বদ। তারেকুল ইসলাম শক্ত গলায় বলেন, রিয়া, তুমি আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করেছ, তোমাকে তো আমি ছাড়বো না। রিয়ার মা বাবাও তাকে অনেক বকাবকি করে। অতঃপর তারেকুল ইসলামের কাছে ক্ষমা চায় যেন রিয়ার কোনো ক্ষতি না করে। তখন তারেকুল ইসলাম রিয়ার বাবাকে বলে, তুমি আমার কাছ থেকে যে 10 লাখ টাকা নিয়েছিলে তা 1 সপ্তাহের মধ্যে শোধ করবে, না হলে তোমাদের বাড়িঘর সব হারিয়ে পথে বসতে হবে। রিয়ার বাবার মাথায় হাত উঠে যায়। আজ নিজের মেয়ের ভুলের জন্য তাকে এই সমস্যা দেখতে হচ্ছে। ইভানা পৌঁছে গেল তার শ্বশুরবাড়িতে। ফাহিম প্রথমে গাড়ি থেকে নামলো, অতঃপর ইভানার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, সাবধানে নেমে এসো। ইভানা ফাহিমের হাত ধরে গাড়ি থেকে নামলো। ফারজানা বেগম বরণ করার প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফাহিম ইভানাকে নিয়ে দরজার কাছে উপস্থিত হলো। ফারজানা বেগম ইভানাকে বরণ করে নিলেন। মৃদু হেসে বললেন, এখন তুমি বাড়ির ভেতরে প্রবেশ করো ইভানা। ইভানা ভেতরে পা রাখতে যাবে এমন সময় ফারহান চলে এলো। ভীষণ এলোমেলো লাগছে তাকে। ফারহানের অবস্থা দেখে মনে হচ্ছে সে ভীষণ ঝামেলার মধ্যে থেকে বের হয়ে এসেছেন। ফারহান বাড়ির সামনে এসে হতবাক হয়ে যায়। ইভানাকে দেখা মাত্রই অস্ফুট স্বরে বলে উঠল, এই মেয়েটা কি করছে এখানে? ফাহিম, ফারজানা বেগম সবার নজর যায় ফারহানের দিকে। ইভানা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। অপমানের কথাগুলো মনে পড়ে যায়। তার পা আর সামনে এগোয় না, আপনা আপনি থেমে যায়। ফারজানা বেগম ফারহানকে দেখা মাত্রই নিজের মুখশ্রী শক্ত করে নেন। নিজের বড় ছেলের প্রতি অনেক বিশ্বাস ও ভরসা ছিল তার, কিন্তু এখন সেটা আর অবশিষ্ট নেই। ফারজানা বেগম কিছু না বললেও ফাহিম ফারহানের দিকে কিঞ্চিত এগিয়ে এগিয়ে বলে, ভাইয়া তুই এসেছিস? ফারহান ফাহিমকে উদ্দেশ্য করে বলে, এটা কি হচ্ছে ফাহিম? এই মেয়েটা এখানে কি করছে? আমি তো ওকে বিয়ে করিনি, তাহলে ও এই বাড়িতে কেন? ফাহিম কিছু বলতে যাবে, তার আগে ফারজানা বেগম বলে ওঠেন, যা হাওনের তাই হইছে। এই দুনিয়ায় কি হইব কি না হইব সব আল্লাহর ইচ্ছাই ঘটে। জন্ম, মৃত্যু, বিয়া সব তারই হাতে। তাই তুই বিয়া না কইরা চইলা আইলেও ইভানার বিয়া হইছে। ও এই বাড়ির বউ হইছে, তোর ছোট ভাইয়ের বউ। ফারহান নিজের বিস্ময় দমিয়ে রাখতে পারে না। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছে। নিজেকে দমিয়ে রাখতে না পেরে বলেই দিল, এসবের মানে কি আম্মু? আমি যেই মেয়েটাকে বিয়ে না করে চলে এলাম, তুমি ফাহিমের সাথে তার বিয়ে দিয়েছো? হ্যাঁ তাই। তোর নিশ্চয়ই আর কিছু কওনের নাই, তাহলে চুপ করে থাক। নতুন বউয়ের বাড়িতে ঢুকবো, তাই তুই আর কিছু বলিস না। ইভানা তুমি ভিতরে আহো। ইভানা আর সময় ব্যয় না করে ঘরের মধ্যে ঢুকে গেল। ফারহান ফাহিমকে বলল, ফাহিম, এটা কি করলি তুই? তোর তৈরি করা ঝামেলা মিটালাম। বলেই ফাহিম বাড়িতে ঢুকে গেল। ফারহান ঠায় দাঁড়িয়ে রইল। একে অনেক বড় একটা সমস্যায় ফেসে গেছে সে। তার উপর বাড়িতে এসে এসব কী দেখতে হলো। ফাহিমের কিছু ফুফাতো ও মামাতো বোন মিলে বাসরঘর সাজাচ্ছে, সাথে বিভিন্ন গল্পগুজব করছে। তাদের গল্পের মোট বিষয় এই বিয়েটা কোথায়। তারা এখানে এসেছিল ফারহানের বিয়ে খেতে, আর এখানে এসে কিনা ফাহিমের বিয়ে খেতে হলো। ফাহিমের এক ফুফাতো বোন বলে, কার জন্য বাসুর সাজানোর কথা আর কার জন্য সাজাচ্ছি? মুহূর্তে হাসির রোল ওঠে, কিন্তু হঠাৎ করেই সবার হাসি থেমে যায়, কারণ ইতিমধ্যে ফাহিম রুমে চলে এসেছে। ফাহিম রাগে স্বভাবের হওয়ায় সব কাজিনরাই তাকে ভয় পায় এবং সমীহ করে চলে। ফাহিম এসে গম্ভীর মুখ করে বলে, কি হচ্ছে এটা কি এখানে? ফাহিমের মামাতো ভাই বলে, তোমার বাসর সাজাচ্ছি ভাই। এসবের কোনো প্রয়োজন নেই, আমি অনেক টায়ার্ড। তোরা এখনই এই রুম থেকে বেরিয়ে যা। কিন্তু কোনো কিন্তু না, আমি 1 থেকে 10 গুনবো, তার মধ্যে রুম থেকে না বেরোলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।
নিজের কথা সমাপ্ত করে ফাহিম যেই না গণনা শুরু করলো, সাথে সাথে সবাই এক এক করে রুম থেকে বেরিয়ে গেল। ফাহিম দীর্ঘশ্বাস ফেলে খাটে বসে পড়ল। একটু পরে আগমন ঘটল ইভানার। লাল টুকটুকে শাড়ি পরে বাসর করে আসলো সে। ফাহিমের ফুফাতো বোন তাকে রুমে ঢুকিয়ে চলে গেল। ইভানা স্বাভাবিকভাবে বিছানায় এসে ফাহিমের পাশে বসলো, কিন্তু কোনো কথা বলল না। ফাহিম ইভানার দিকে এক পলক তাকিয়ে বলল, তুমি সোফায় গিয়ে শুয়ে পড়ো। ইভানা ফাহিমের দিকে ফেল ফেল করে তাকালো। ফাহিম ইভানার এই চাহনি দেখে হেসেই ফেলল। ইভানা এই হাসির মানে বুঝলো না। ফাহিম অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তুমি সিনেমা টিনেমা দেখো না নাকি? নায়ক নায়িকার অমতে বিয়ে হলে বিয়ের পর একজন সোফায় আরেকজন বিছানায় শয়। জীবনটা তো সিনেমা নয়। তা ঠিক বলেছো, কিন্তু সব কিছু তো সিনেমাটিক হচ্ছে। যাই হোক, কিছু মনে করো না, আমি এমনি মজা করে বলেছি। তুমি এই বিছানাতে থাকতে পারো। ইভানা মৃদু হাসলো। ফাহিম বিছানা থেকে উঠে দাঁড়ালো, উঠে বলল, তুমি একটু এখানে বসে থাকো, আমি আসছি। ইভানা মাথা নাড়িয়ে সায় দিল। ফাহিম রুম থেকে বেরিয়ে গেল। ইভানার কাঁধে একটি মশা বসলো। ইভানা টের পেয়ে সে মশাটিকে মারার বৃথা চেষ্টা করলো, কারণ সে হাত তোলা মাত্রই মশাটা উড়ে চলে গেল। ইভানা বিরক্ত হলো খুব। ফাহিম সে কখন রুম থেকে চলে গেছে, একটু সময় অপেক্ষা করতে বলে এত সময় অপেক্ষা করাচ্ছে। ইভানার খুব রাগ হয় ফাহিমের উপর। নিজের রাগের বহিঃপ্রকাশ করার জন্য সে বিছানায় থাকা একটা বালিশ নিয়ে দরজার দিকে ছুঁড়ে মারে। এমন সময় ফাহিম রুমে প্রবেশ করলো। বালিশটা হাতে নিয়ে ধরে ফেললো সে, অতঃপর বলল, এসব কি হচ্ছে? বালিশ ছুঁড়ছো কেন আমার দিকে? আমি তো আর জানতাম না আপনি চলে আসবেন। সেই কখন চলে গেছেন? এতক্ষণে আপনার আসার সময় হলো। আমি সেই কখন থেকে বসে বসে মশার কামড় খাচ্ছি। মুখ তো খুব চলে তোমার। ভেবেছিলাম প্রথম দিন তোমায় যেমন দেখেছিলাম তুমি হয়তো তেমন নও, বিয়ের পর শান্তশিষ্ট হয়ে থাকবে, কিন্তু তুমি দেখছি এখনও সেই ঝগড়ুটে রয়ে গেছো। যাই হোক, এই নাও। কি এটা? এটা একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই। আমি অনেক কষ্টে জোগাড় করলাম। তুমি তো এসএসসিতে সায়েন্স নিয়ে ফেল করেছিলে শুনলাম। এবছর পরীক্ষা দিয়ে কোনো রকমে পাশ করেছো, তাই ইন্টারে নিশ্চয়ই সায়েন্স নিয়ে পড়বে না। তাই তোমাকে তো মানবিকই নিতে হবে। খুব শীঘ্রই তোমাকে কলেজে ভর্তির ব্যবস্থা করব। এখন বইটা নিয়ে পড়া শুরু করো। বাসরাতে সবাই তো জাগেই, তুমি না হয় রাত জেগে বই পড়ো। পারবো না আমি। পারবো না বললে তো হবে না, তোমাকে বই পড়তে হবে। শিক্ষিত হয়ে আমার ভাইয়াকে দেখিয়ে দিব যে তুমিও পারো, তবেই না মিষ্টি মধুর প্রতিশোধ নিতে পারবে। প্রতিশোধ সবসময় ভয়ানক হয় না, কখনো কখনো নিজেকে যোগ্য প্রমাণ করে সবাইকে দেখিয়ে দিয়ে মিষ্টি মধুর প্রতিশোধ নেওয়া যায়। ইভান আর কিছু বলল না। তার মধ্যে হঠাৎ জেদ চেপে গেল, পড়ার জেদ। ফাহিম কিছু সময় থেকে বলল, আজ রাতের মধ্যে ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় পড়ে মুখস্থ করবে। আমি কিন্তু কাল সকালে উঠে প্রশ্ন করব তোমায়, উত্তর দিতে না পারলে তোমার খবর আছে। বলেই ফাহিম বিছানায় শুয়ে পড়ল। ইভানাকে ইশারা করে তার রুমে থাকা টেবিল দেখিয়ে বলল, যাও টেবিলে গিয়ে বসে পড়াশোনা করো। ইভানা বিড়বিড় করতে করতে উঠে এলো। বই খুলে কিছুক্ষণ পড়তে তার মাথা ঘুরতে লাগলো। পড়তে ইচ্ছা করছিল না। মনে মনে ফাহিমকে অনেক কিছুই বলল। নিজে শান্তিতে ঘুমাবে আর আমি রাতের ঘুম হারাম করে পড়বো? এর মধ্যে ইভানার সব অপমানের কথা মনে পড়ল। তার মধ্যে একটা জেদ তৈরি হলো। সে দৃঢ় প্রতিজ্ঞা হয়ে বলল, আমার নিজেকে প্রমাণ করে দেখাতেই হবে। আজ রাতে আমি বইটা পড়বই। প্রথম অধ্যায় পড়ে শেষ করব। বলেই পড়া শুরু করলো। এভাবে রাত জেগে পড়ল। চোখে সূর্যের কিরণ এসে পড়তেই ইভানার ঘুমে ব্যাঘাত ঘটল। চোখ মেলতে সে নিজেকে পড়ার টেবিলের আবিষ্কার করলো। মনে পড়ে গেল গতকাল রাতের কথা। ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় পুরোটা শেষ করার কথা ছিল তার, কিন্তু অনেক চেষ্টা করেও 4-5 পৃষ্ঠার বেশি মুখস্থ করতে পারেনি। ইভানার মুখটা ভার হয়ে গেল। ফাহিম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সবেমাত্র বেরোলো। ইভানা উঠতে দেখেই সে ইভানার কাছাকাছি চলে এলো, বলল, তোমার পড়া কি হয়েছে? ইভানা মলিন হেসে বলল, অনেক চেষ্টা করেও পুরো অধ্যায় শেষ করতে পারলাম না। আমার দ্বারা মনে হয় পড়াশোনা হবে না। ফাহিম ইভানার মুখটা ভালো করে খেয়াল করলো। তার মুখটা কেমন মলিন দেখাচ্ছে। চোখের নিচেও কালো দাগ। দেখে মনে হচ্ছে কাল রাতে ভালো করে ঘুমোতে পারেনি। ফাহিম বলল, তুমি যে পড়েছো এটাই অনেক। আমি ইচ্ছা করেই তোমাকে একদিনে একটা অধ্যায় পড়ার কথা বলেছিলাম। একদিনে একটা অধ্যায় পড়া তো সম্ভব নয়, কিন্তু কম পড়তে বললে তুমি কম করে পড়তে। তাই আমি একটা ট্রিক্স খাটিয়েছিলাম। বাই দ্য ওয়ে, কত দূর পড়েছো বলো, আমি সেখান থেকে প্রশ্ন করব। ইভানা নাক গাল ফুলিয়ে নিল। লোকটা ইচ্ছে করে তাকে এত খাটালো। ইভানা কপট রাগ দেখিয়ে বলল, প্রথম 5-6টা পৃষ্ঠা। আচ্ছা বলো, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757। নবাব সিরাজউদ্দৌলার
খালার নাম কি? ইভানা মাথা চুলকাতে লাগলো। কালকে রাতেই পড়েছিল, কিন্তু এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। নিজের মস্তিষ্কে কিছুটা চাপ প্রয়োগ করতেই নামটা মাথায় চলে এলো। ইভানা সন্দিহান গলায় শুধালো, ঘসিটি বেগম। কোনো সন্দেহ আছে নাকি? এটাই তো পড়েছিলাম। ঠিকই পড়েছ। এবার বলো, ইংরেজরা কত বছর ভারতবর্ষ শাসন করেন? 190 বছর। গুড, এভাবেই পড়তে থাকো। 4 দিন পরেই তোমার কলেজে অ্যাডমিশন হবে। আশা করি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। বাই দ্য ওয়ে, তুমি কি হতে চাও? মানে তোমার ড্রিম কি? আমি আমার বাবার মতো ডক্টর হতে চাই। ফাহিম হেসে ফেলল, বিদ্রুপ করে বলল, তুমি আর্টস থেকে পড়ে ডাক্তার হবে? ইভানার গাল লজ্জায় লাল হয়ে গেল। ব্যাপারটা একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তবুও নিজের সম্মান বজায় রাখতে দাঁতে দাঁত চেপে বলল, ডক্টর হতে পারবো না তো কি হয়েছে, ডক্টরের থেকে বড় কিছু হব। ট্রাই ইউর বেস্ট। বলেই ফাহিম রুম থেকে বেরিয়ে গেল। ইভানা ফুস করে নিঃশ্বাস ছাড়ল। ঘড়ির কাঁটায় এখন বিকেল 3টা। আজকে সূর্য অনেক বেশি তেজ দেখাচ্ছে। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ। এই অসহ্যকর গরমে ইভানা ছাদে দাঁড়িয়ে আছে। বিচিত্র কিছু ইচ্ছা থাকে মানুষের, তেমনি ইভানার বিচিত্র ইচ্ছা রোদ উপভোগ করা। ফাহিম ইভানার খোঁজ করতে করতে ছাদে চলে এলো। ইভানাকে এভাবে দিব্যি ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ফাহিম লাল কালারের খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছে। ফাহিমের ফর্সা শরীরে খুব ভালো মানিয়েছে পাঞ্জাবিটা। ইভানা অপলক তাকিয়ে রইল ফাহিমের দিকে। ফাহিম ব্যাপারটা লক্ষ্য করে বলল, আমার দিকে তাকানো শেষ হলে নিচে চলো। তোমার পরিবারের লোকেরা সবাই চলে এসেছে, তোমাকে খুঁজছে। আমি মোটেও আপনার দিকে তাকাচ্ছিলাম না। আমি তো পাঞ্জাবিটা দেখছিলাম। যে তৈরি করেছে তার হাতে নিশ্চয়ই জাদু আছে। কি সুন্দর কারুকাজ করা। ইভানার এই মিথ্যেটা সহজে ধরে ফেলল ফাহিম। তা সত্ত্বেও কিঞ্চিত ঠেস মেরে বলল, তাহলে নিশ্চয়ই আমার চোখেও জাদু আছে, কারণ আমি তো এটা পছন্দ করে কিনেছি। ইভানার স্বভাবতই ঝগড়টে। যুক্তিতে না পারলে ঝগড়া করা তার স্বভাব। স্বভাব অনুযায়ী ঝগড়ার ভঙ্গিমায় বলল, আপনার চোখে তো চশমা আছে, চশমিশ একটা। এমন অপমান মোটেই পছন্দ হলো না ফাহিমের। তেতে উঠে বলল, আমার সম্পর্কে এমন কথা একদম বলবে না। এই চশমা আমার ব্রিলিয়েন্ট স্বভাবের পরিচায়ক। ছোটবেলা থেকে দিনরাত জেগে বই পড়তাম, তাই অল্প বয়সে চশমা পড়তে হয়েছে। আর এমনিতেও চশমায় খুব হ্যান্ডসাম লাগে আমায়। চশমিশ ছেলেরা একটু হ্যান্ডসামই হয়, কিন্তু কানা তো কানাই। তবে রে, বলেই ফাহিম ইভানার দিকে এগিয়ে যেতে লাগলো। ইভানা কয়েক কদম পিছিয়ে গেল। হুট করেই পিছলে পড়ে যেতে নিলে ফাহিম তাকে ধরে নেয়। দুজনে একে অপরের চোখের মায়ে হারিয়ে যায়। এইভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর ফাহিম ব্যাপারটা বুঝতে পেরে স্বাভাবিক হয়। চশমায় হাত বুলিয়ে বলে, একটু দেখে শুনে চলাফেরা করো, না হলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যাবে। ইভানা কিছু বলল না। তার হৃদস্পন্দনের গতি ভীষণ রকম বেড়ে গেছে। মনে হচ্ছে বুকের মধ্যিখানে কেউ হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। এ প্রথম কোনো পুরুষের এত সন্নিকটে এলো সে। এ যেন এক অন্যরকম অনুভূতির ছোঁয়া। ফাহিম ইভানার দিকে তাকাতেই যেন বেসামাল হয়ে গেল। তাকে স্পর্শ করে দেওয়া বাসনা জাগলো মনে। ফাহিম অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রিত রেখে বলল, নিচে চলো এখন। ইভানা কথা বাড়ালো না আর। ফাহিমের সাথে ছাদ থেকে নামতে লাগলো। ঘরে এসেই হাত মুখ ধুয়ে বৌভাতের জন্য প্রস্তুত হতে লাগলো ইভানা। তোহা রুমে এসে তাকে সাহায্য করছে। দুই বোন যেন একদিনই একে অপরকে ভীষণভাবে মিস করতে লেগেছে। তোহা ইভানার শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, জানিস কাল রাতে আমার ঘুমই আসছিল না। প্রতিদিন আমরা দুই বোন একই বিছানায় একসাথে ঘুমাই, অথচ কাল তুই ছিলি না। খুব মিস করেছি তোকে। ইভানাও নাক মুখ ফুলিয়ে বলল, আমিও তাকে মিস করি আপাই। ইচ্ছে করে ছুটে তার কাছে চলে যেতে। এভাবেই দুই বোন গল্প করতে লাগলো। গল্পের ফাঁকে সাজগোজ কমপ্লিট হয়ে গেল। অতঃপর তুহা ইভানাকে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। বলল, দেখ বোন, কত সুন্দর লাগছে তোকে। ইভানা চোখ তুলে তাকালো। লাল রঙের একটা সিল্কের শাড়িতে খুব ভালো বানিয়েছে তাকে। সাথে প্রসাধনী এবং গহনা তার সৌন্দর্য যেন আরো বেশি ফুটিয়ে তুলেছে। ইভানা লাজুক হাসলো। তুহা ইভানাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, তুই ঠিক আছিস তো ইভানা? কেন বলতো? না মানে যেভাবে বিয়েটা হলো, আমার তো মনে হয়েছিল কোনো বড় ঝামেলা হবে। আচ্ছা,
ফাহিমের বড় ভাই মানে ফারহান তোকে দেখে কোনো রিয়াক্ট করেনি? ফারহানের নাম শুনতে ইভানার গতকালের ঘটনা মনে পড়ে যায়। সে কিঞ্চিত হেসে বলল, না, তেমন কিছু হয়নি। উনি শুধু একটু অবাক হয়েছিলেন, আর তেমন কিছু না। ইভানা শোন, কোনো সমস্যা